চলে গিয়েছি আমরা, কিছুক্ষণ ওয়েট করি আমরা, অডিয়েন্সটা বিল্ড আপ হোক, কিছু অডিয়েন্স আসুক। জি কারণ আমরা স্টার্ট করি, হয়তো 1-2 মিনিট আমরা একটু কোভিড-19 নিয়ে একটু কথা বললাম, ততক্ষণে হয়তো অডিয়েন্স চলে আসলো মোটামুটি। আমরা এখন তো আই হোপ যে আপনারা সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন, স্টে সেফ, কারণ দিন দিন আমরা দেখছি যে নাম্বার অফ কেসেস অনেক ইনক্রিজ করছে। আজকেও মনে হয় 312 জনের মতো ধরা পড়েছেন। তো আপনারা সেফ থাকবেন, বাসায় বসে যতটুকু নিজের সময়কে প্রোডাক্টিভ করা যায় সেটার উপর গুরুত্ব দিবেন, কিভাবে কাজ করা যায়, নিজের স্কিলস গুলা কিভাবে ডেভেলপ করা যায়, নতুন কি শেখা যায়, এগুলা উপর বেশি ফোকাস করবেন। সো সেইটার সুবাদেই হচ্ছে সেন্টার ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট আমরা কিছু ফ্রি সেশন অর্গানাইজ করছি, ওয়েবিনার অর্গানাইজ করছি, যেটা আমরা স্টুডেন্টদের জন্য ফোকাস করে, তাদের উপর ফোকাস করে আমরা হয়তো ফ্রিতে সেশনগুলো নিব, থ্রু ফেসবুক লাইভ হতে পারে অথবা জুমে আমরা এটা কন্ডাক্ট করতে পারি। তো আমাদের আমরা অলরেডি 2টা সেশন কন্ডাক্ট করেছি। আমরা যে রেজিস্ট্রেশন ফিটা পেয়েছি তা আমরা ডোনেট করেছি 1 টাকার আহার। তারা যেহেতু আন্ডার প্রিভিলেজ লোকজনদের জন্য কাজ করছে, তো তাদেরকে আমরা ডোনেট করেছি। আর আজকের সেশনটি হচ্ছে ডুস অ্যান্ড ডোন্টস অফ সিভি রাইটিং। আমরা যেটা দেখি যে মানুষের ফার্স্ট ইমপ্রেশন এন্ড প্রথম ভিউটাই হয় কিন্তু সিভির মাধ্যমে। তো একজন ফ্রেশার বলেন অথবা স্টুডেন্ট হোক, যে কোনো প্রফেশনালদের জন্য যারা চাকরির জন্য অ্যাপ্লাই করতেন, তাদের কিন্তু সিভিটাই হচ্ছে ফার্স্ট লুক, তার ফার্স্ট অ্যাপিয়ারেন্স, তার ফার্স্ট ইমপ্রেশন সবকিছু ম্যাটার করে। তো আজকে আমাদের যিনি গেস্ট, he has worked in Pran RFL group. Currently he is working in RSPL group. আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমরা যারা সিনিয়র অনেকেই আছেন, তারা RSPL গ্রুপকে হয়তো ভালো করে চিনেন, বাট যারা স্টুডেন্ট আছেন তাদেরকে একটু বলি, ঘাড়ি ডিটারজেন্ট নামে একটি প্রোডাক্ট আছে, আপনারা হয়তো জানেন যে পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে, এরকম একটা স্লোগানের একটি ডিটারজেন্ট আছে। RSPL বেসিক্যালি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডিয়ান বেসড, এবং সেই কোম্পানির HR ম্যানেজার হিসেবে আমাদের আজকের অতিথি কাজ করছেন মিস্টার কাইয়ুম ইসলাম সোহেল ভাই। লেটস ওয়েলকাম কাইয়ুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিহাব, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, বাসায় বসে যতটুকু প্রোডাক্টিভ কাজ করা যাচ্ছে ট্রাই করছি আর কি। তো বেসিক্যালি আসলে সময়টা ওরকমই, আমাদেরকে এখন যতটা সময় বাসা থেকে সেফ থেকে নিজেদেরকে সেফ রেখে এবং আশেপাশে সবাইকে সেফ রেখে থাকা যায়, সেটাই হচ্ছে এই মুহূর্তে আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি নিজে সেফ না থাকি তাহলে আমার চারপাশের মানুষজন সেফ থাকবে না, তাদেরকে নিয়েও নিরাপদ থাকতে পারবো না। তো জি মানুষজন এবং ফ্যামিলি, আমার চারপাশে সবার নিরাপত্তার জন্য নিজের এই বাসায় থাকাটা আসলে খুব জরুরি। সো থ্যাংক ইউ জি ভেরি মাচ। আমি আসলে শুধু আপনাকে থ্যাংক ইউ দিব না, আমি থ্যাংক ইউ দিতে চাই সিএলডি কে, আমি থ্যাংক ইউ দিতে চাই হচ্ছে আপনারা যারা এই প্রোগ্রামটা নিয়ে কাজ করছেন তাদের সবাইকে। আসলে স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা অনেক বেশি ভালো কাজ করছেন, আপনাদের সাথে আমার অনেক পরিচয়, কথা আমি জানি। স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনারা বরাবরই কাজ করে যাচ্ছেন। তো জি যখন লকডাউনটা শুরু হলো তখন একেবারেই পুরো দেশ একেবারেই আমি বলবো যে থেমে গেছিল। থেমে যাওয়া জায়গাটাকে আমরা আসলে এই রেভলিউশনের যুগে, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা চলছে সেই সময়ের প্রযুক্তির আশীর্বাদটাকে গ্রহণ করে আমরা যে আবার সবার কাছে পৌঁছে যাচ্ছি, সবাইকে আবার সেই ডেভেলপমেন্টের জায়গা থেকে যেন পিছিয়ে না যায় সেটাকে চেষ্টা করছি সবাই মিলেই যেন এই পয়েন্টটাকে ধরে রাখতে। সেই জায়গাটার জন্যই আমি আসলে আপনাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা এই যে আমাদেরকে এক জায়গায় করছেন, আমাদেরকে নিয়ে স্টুডেন্টদের সাথে কানেক্ট করে দিচ্ছেন এবং আমাদের জি জেনে প্রয়োজন তাদের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছেন। সো আমি আমি বলবো যে আমি সকল স্টুডেন্টের পক্ষ থেকে, আমি যারা ভিউয়ার্স আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ইটস সো কাইন্ড অফ ইউ। আমার মনে হয় কাইয়ুম ভাইয়ের একটু একটু কথাগুলো কেটে যাচ্ছে আর কি, হালকা। এখন আবার ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, অডিয়েন্সকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে, আপনাদের পরিচিত ওয়েল উইশারদের সাথে আপনারা এই ভিডিওটি শেয়ার করেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানান। আর আমরা চাচ্ছি যে এটা আর একটু ইন্টারেক্টিভ হোক, সো আপনাদের কোয়েশ্চেন আমরা পেলে হয়তো ডিরেক্টলি অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। কাইম ভাই, যেটা প্রথমে আমরা যদি এই সেশনটা স্টার্ট করি উইথ এ কোয়েশ্চেন। আমরা অনেক স্টুডেন্টরা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা অনেক স্টুডেন্টই একটা কনফিউশন থাকে যে সিভি এন্ড রিজিউমি এই দুইটার মধ্যে ডিফারেন্স তারা বের করতে পারছে না, যে তাদের অনেক সময় বুঝতে প্রবলেম হয় হোয়াট ইজ সিভি এন্ড হোয়াট ইজ রিজিউমি। আপনি যদি এটার উপর কিছু কথা বলতেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা আমি বলবো সবচেয়ে বেশি কমন প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সেশনের জন্য। কারণ সিভি, রিজিউমি যদি আমি আসলে এই দুটোর পার্থক্য না বুঝি তাহলে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম যেটা হচ্ছে সিভি কে রিজিউমি বলে পাঠিয়ে দিচ্ছি, রিজিউমি কে আমি সিভি বলে পাঠিয়ে দিচ্ছি। তো এটা যেন না হয় সেটার জন্যই আমি রিকোয়েস্ট করবো সবাইকে সিভি এবং রেজিউমেটাকে ভালো করে দেখে নেবেন এবং এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন। আজকের সেশনে হয়তো আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সেশনে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা আমাদের দ্বারা হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি বলবো যে এর বাইরেও আপনি গুগল করার সুযোগ আছে, গুগল করে জেনে নিবেন। আপনার মেন্টর যারা আছে তাদের কাছে জেনে নিবেন, বা আমরা যারা আছে আমাদের কাছে সাথে চাইলেও কানেক্টেড হয়ে আমাদের থেকে জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমি যদি খুব ছোট করে বলি সেটা হচ্ছে সিভি এবং রিজিউমিটা হচ্ছে, রিজিউমিতে যেটা থাকে সেটা হচ্ছে খুব শর্ট ফর্ম। আপনি আপনার বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেটাকে যদি আপনি খুব ছোট করে একটা জায়গায় যে দিতে চান ম্যাক্সিমাম 2 পেজ, সেটা হচ্ছে আপনার রিজিউম। যেটার ভিতরে আপনি সবগুলো ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো সবগুলো ইনফরমেশন ওখানে দেওয়া যাবে না, ওখানে হবি দেওয়া যাবে না, ওখানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস গুলো তুলে নিয়ে আসা যাবে না। আপনার এক্সপিরিয়েন্সকে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড করে আপনি যে সিভিটা তৈরি করবেন ওখানে সাধারণত খুব বেশি কোনো ইনফরমেশন থাকবে না। সো আপনার এক্সপিরিয়েন্সটাকে এখানে সবচেয়ে বেশি ফোকাস করে তুলে নেওয়া হবে, ওটাই হচ্ছে আচ্ছা, রিজিউম। কাইম ভাই, আপনার আর কথাটা একটু রিপিট করি আমি, যেটা যে রিজিউমি হচ্ছে তাহলে আমার সিভির শর্ট ফর্ম, মানে প্রিসাইজ ইনফরমেশন থাকবে এখানে, হয়তো 2 পেজের হতে পারে বা 1 পেজের হতে পারে, ম্যাক্স শুধুমাত্র ম্যাক্স 2 পেজের ম্যাক্সিমাম। হবে, 2 পেজের বেশি দেওয়ার সুযোগটা আসলে নেই এটা। নেই, ওকে। সো এটাতে আমি যেটা করছি যে আমি রিজিউমের মধ্যে আমার জাস্ট এক্সপিরিয়েন্স কে বেশি ফোকাস করব, যে টিল নাও আমি কি কি কাজ করেছি বা কোথায় কাজ করি সেটার উপর বেশি প্রায়োরিটাইজ করব। Right. আর সিভি কে যখন চলে আসছি, আমি সিভি কে যদি বলি, সিভির আসলে এলাবোরেশন যদি আমি বলি, এলাবোরেটেড ফর্ম হচ্ছে এটা গ্রিক ভাষা থেকে নিয়ে আসছে। তারা বলছে এটা হচ্ছে কর্স অফ লাইফ। আপনি যখন পুরো জীবনের বৃত্তান্ত এখানে তুলে নিয়ে আসছেন,
এটা হচ্ছে আপনার একটা লিভিং ডকুমেন্ট, আপনার লিভিং ডকুমেন্টস। সো সিভিকে যখন আপনি একটা লিভিং ডকুমেন্টস বলতে দেখেন, আপনি আপনার জীবনের সকল ইতিহাস এখানে তুলে নিয়ে আসতে পারবেন। আপনি কি পছন্দ করেন, আপনি কোথায় গিয়েছিলেন, কি ঘুরেছিলেন, কিভাবে করেছিলেন, কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছিলেন, কি কি অ্যাচিভমেন্ট ছিল, কোথায় কাজ করেছিলেন, কোথায় পড়াশোনা করেছেন, পড়াশোনায় কি কি সাবজেক্ট নিয়ে পড়েছিলেন, ইন ডিটেলস আপনি চাইলে এটা নিয়ে আসতে পারেন। এটার আবার পেজ লিমিট আসলে আমার জানা মতে কোথাও আমি দেখি না এটা পেজ লিমিট আছে, কারণ এটা পেজ লিমিট দেওয়া হয় না। বাট আমাদের দেশে আমরা যদি বলি যে এখন প্রশ্ন উঠে যেতে পারে আমাদের দেশের জন্য কোনটা ভালো, রিজিউমি দিব নাকি সিভি দিব। এটা হচ্ছে আমি বলি যে সিভি দিবেন, বিকজ অফ মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমাদের সবাই একটু খিচুড়ি বানিয়ে ফেলি, কিছু রিজিউমির মতো করি না, ঠিক রিজিউমি হয় না ঠিক সিভি হয়। সো এটা ঠিক রিজিউমের মতো করে কেউ এক্সপেরিয়েন্স ফোকাস করছে বা সাথে করে অন্য ইনফরমেশন গুলো নিয়ে আসছি। বা দেখা যাচ্ছে যে ইনফোগ্রাফিক কিছু সিভি হয়, ইনফোগ্রাফিক সিভি গুলোতে সে নিজের এক্সপেরিয়েন্সটাকে ফোকাস করছে এক পাশে, আবার এক পাশে দেখা যাচ্ছে হবি দিয়ে দিচ্ছে, অ্যাক্টিভিটিস দিয়ে দিচ্ছে, তার ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, সব কিছু এক পেজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে। সো ওইটা দেখতে একটু যেমন অসুন্দর দেখা যায়, আবার আপনি অপ্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে 4-5 পেজ একটা বিষয় বানিয়েছে, সেটাও আসলে সুন্দর দেখা যায়। আমি বলবো হচ্ছে যে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে সিভি বানান আর রিজিউমি বানান, যেটাই বানান না কেন, যদি কোম্পানি থেকে বলা হয় রিজিউমি বানাবেন, আপনাকে যদি কোম্পানি থেকে বলা হয় যে আপনাকে সিভি বানাতে হবে তাহলে সিভি বানিয়ে দিন। আর যদি কিছু বলা না, আমি বলবো সিভি বানিয়ে দেওয়াটাই বেটার। কারণ আমরা সিভি বানিয়ে দিলে যেটা হবে, সুযোগটা হয়তো একটু ভালো করে উপস্থাপন করার সুযোগটা পেয়ে যাবো। আমার জন্য হয়তো পেজ বা লিমিটটা থাকবে না যে আমার এক পেজ 2 পেজের ভিতরে শেষ করে দিতে হবে। তো আমি যেটা বলছি হচ্ছে যে আপনার ফার্স্ট প্রেফারেন্স ফার্স্ট সিভিতে, যে সিভিটা আপনি একটু সুন্দর করে গুছিয়ে 2 পেজ বা 3 পেজের স্টুডেন্ট যারা আছে 2 পেজের বেশি লাগবে না, 2 পেজে আপনি আপনার সিভিটাকে সুন্দর করে আবার ব্যাপারটা এরকম না হয়। আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাকে এটাও প্রশ্ন করেছে বিভিন্ন সময়, আমি দেখেছি যে তার সিভিটাকে 1 পেজে রাখতে বেশি করার নিষেধ করা হয়। আমি এই জায়গায় বলবো যে প্লিজ 1 পেজে সিভি রাখতে গিয়ে আপনার সিভিটা এরকম না হয় ফ্রন্ট আর দিয়ে মার্জিন নষ্ট করে ফেলবেন, এক জায়গায় গালাগালি করে অনেক ইনফরমেশন দিয়ে দিলেন, পরে এটা আসলে খুব বাজে দেখতে দেখা যায়। আমি বলবো পেজ যদি প্রয়োজন হয় আপনার পেজ আর একটা পেজ একসাথে নিয়ে আসুন, 2টা পেজে আপনার সিভি বানান, বাট আপনার ইনফরমেশন গুলো যদি সুন্দরভাবে সাজানো গোছানো হয়, কেন করবে সেটা হোক সেটা সিভি হোক সেটা রিজিউম। আমার কথাটা হচ্ছে আপনি যখন সেটা কোনো কোম্পানিতে পাঠাচ্ছেন, তখন আপনি মাথায় রাখবেন আপনি যে জিনিসটা পাঠাচ্ছেন সেটি আপনাকে রিপ্রেজেন্ট করছে, যাই পাঠাচ্ছেন না কেন সেটা আপনাকে রিপ্রেজেন্ট করছে। তো আপনাকে যখন কোনো কিছু রিপ্রেজেন্ট করছে তখন আপনি নিশ্চয়ই এমন কিছু পাঠাতে চাইবেন না যেটা আপনাকে বাজেভাবে রিপ্রেজেন্ট করে। আমি বিশ্বাস করি আমরা সবাই চাই আমাদেরকে সর্বোচ্চ ভালোভাবে, সুন্দরভাবে, গোছানোভাবে রিপ্রেজেন্ট করাতে, সব জায়গাতে নিজেদেরকে সবাই উপস্থাপন করতে চেষ্টা করি। তাহলে আমি যদি নিজেকে সেভাবে চাই, খুব স্বাভাবিকভাবে একটা চাকরি পাবো, সেই চাকরিটা দিয়ে আমি হয়তো আমার ইনকামের জায়গা তৈরি হবে, আমার ফ্যামিলি ইনকাম সোর্সের জায়গা তৈরি হবে, আমার ডেইলি লিভিং ইনকাম সোর্স তৈরি হবে। সেটার জন্য নিশ্চয়ই আমার গোছানোর জায়গাটা আরেকটু সুন্দর হোক, আমরা সবাই চাই। তো যেহেতু চাই সেহেতু আমার সিভিটা হতে হবে সুন্দর, গোছানো এবং এমন ভাবে পাঠাতে হবে যে সিভিটা একজন দেখার পর সিভিটা আপনাকে ফাইনাল শর্টলিস্ট ফার্স্ট স্টেজে শর্টলিস্টিং এ আপনাকে রাখতে হয়। এমন যেন না হয় একজন রিক্রুটার আপনার সিভিটার প্রতি ফোকাস প্রথম 5 সেকেন্ডের পরেই হারিয়ে ফেলে। এটা মনে রাখবেন, একজন রিক্রুটার ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ড একটা সিভির প্রতি ফোকাস রাখে। মানে উনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দেখেই হয়তো বুঝে ফেলতে পারবে যে কি কন্টেন্ট হতে পারে বা সিভিটা শর্টলিস্ট করবেন নাকি করবেন না, রাইট? সো ফার্স্ট স্টেজে কারণটা কি সেটা ব্যাখ্যা করব। কারণ হচ্ছে আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার মোস্ট অফ দ্য টাইম রিক্রুটমেন্টে নিয়ে আমি বেশি সময় কাটিয়েছি। তো রিক্রুটমেন্টে কাজ করতে গিয়ে আমি সেটা দেখেছি, একটা পজিশন ওপেন করলে একটা পজিশনের এগেইনস্টে 2 থেকে 5,000 সিভি পড়ে বিডি জবসে যদি করি। সো বিডি জবসে 2 থেকে 5,000 সিভি একটা পজিশনের জন্য পড়ে, আমাকে কি করতে হচ্ছে এই 5,000 সিভি কে বিশেষ কিছু ক্রাইটেরিয়া দিয়ে শর্ট করতে হচ্ছে। আমাকে 5,000 সিভি কে খুঁজে নিয়ে আসতে হচ্ছে হয়তো 500-তে কিংবা 100-তে। আপনাকে বুঝতে হবে যে আমার 5,000 সিভির মধ্যে থেকে আমাকে 100 সিভির ভিতরে ঢোকার জন্য আমার সিভিটাকে আলাদা হতে হবে, সুন্দর হতে হবে, গোছানো হতে হবে, জোরভাবে বানানো হতে হবে। সো আমি যদি খুব চেষ্টা করেছি গুছিয়ে বলার জন্য, আমি জানি না শিহাব আমি আপনার পারপাসটা
ফেলছি কিনা প্রশ্নটা। না অবশ্যই অবশ্যই ভাইয়া, একজন কেউ কেউ হয়তো কমেন্ট করছে, হয়তো কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা যদি আরেকটু স্লো বলি এবং আমি আপনার কথাটাই রিপিট করি আরেকবার, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যেটাই বানাই, সিভি বা রিজিউমে যেটাই হোক, সেটা যেন ক্লিয়ার হয়, ইনফরমেশন যেন আমি প্রথম পেজে খুব কনজেস্টেড করে না বসাই, দেখতে যেন বিশ্রী না লাগে, অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে আমরা যেন এটাকে সুন্দর করে সাজাই, সেটা 2 পেজ হোক আর 3 পেজ হোক, সিভি হোক আর রিজিউমি হোক। আর রিক্রুটাররা সবসময় হয়তো 5 সেকেন্ডের মধ্যেই সিভিটা দেখে ডিসিশনটা নিয়ে নিবে। তো একটা সুন্দর সিভি আমাকে হোক রিক্রুটারকে কনভিন্স করার ট্রাই করবে, কারণ আমি তো ওইখানে কথা বলছি না, আমার সিভি বা রিজিউমি কিন্তু কথা বলছে। তো আমরা রিসেন্টলি, আমি আমার যদি নেক্সট কোয়েশ্চেনে সিভি এন্ড রিজিউমির মধ্যে ডিফারেন্সটা হয়তো স্টুডেন্টরা বুঝতে পেরেছে, আমার যদি নেক্সট কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করি, আমি প্রায় দেখেছি বেশ কিছু সিভি দেখেছি স্টুডেন্টদের যে তারা এখনকার স্টুডেন্টরা অনেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ক্যাম্পাস ডিরেক্টর, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক, ওরা হয়তো এট এ টাইম 6-7টা কোম্পানি বা 6-7টা অ্যাক্টিভিটিসে ইনভলভ, এবং তারা সবকিছুই সিভিতে মেনশন করছে। ফর এক্সাম্পল ধরেন ওয়ান অফ মাই স্টুডেন্টস, এক্স স্টুডেন্ট, তার নাম হচ্ছে এক্স, সে কি করলো, সে 8টা কোম্পানিতে ইনভলভ, পার্ট টাইম কাজ করে বা বিভিন্ন 8টা ক্লাবে কাজ করে, সে তার 8টা ক্লাবের পজিশন ওয়াইজ পজিশন দিল, কি কি কাজ করে, অ্যাক্টিভিটিস করে, ডিটেলসে 3-4টা পয়েন্ট করে সিভিতে লিখলো। তাহলে দেখা গেল তার সিভি প্রথম 3 পেজ অনেক লেখা এবং লাস্ট পেজে হয়তো তার স্কিলস সম্পর্কে লেখা বা অল্প করে লেখা। এই ক্ষেত্রে এটা কি লজিক্যাল কিনা বা কতটুক আপনি সাজেস্ট করেন যে আমি কি সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সব এক্সপেরিয়েন্স কি আমি দেখাবো কিনা? ওকে, থ্যাংক ইউ। এটা আসলে খুব সুন্দর একটা প্রশ্ন। আমি আপনার যদি এটার উত্তরটা অন্যভাবে দিতে চাই, দেখুন, আপনি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেন সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি সবাইকে বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আপনাকে জড়িত হতে হবে বা হওয়া উচিত। কেন? তার কারণটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যদি জড়িত হন তাহলে আপনি বাইরের জগৎটাকে চিনতে পারবেন, অনেকগুলো মানুষের সাথে কানেক্ট হতে পারবেন, অনেকগুলো মানুষকে চিনতে পারবেন, এবং গোছানো কাজ কিভাবে করতে হয়, অর্গানাইজেশনে কিভাবে কাজ করতে হয়, কর্পোরেট কালচারটা, এটা জাস্ট কিছুটা আপনি ওখান থেকে ধারণা পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি আসলে একসাথে 8-10টা মানে সংগঠন করব কিনা, এটা আগে, এটার বলার পরে হচ্ছে আমি যাব যে এতগুলোকে আমি উল্লেখ করবো কিনা। আমার কথা হচ্ছে, দেখুন, আমি যদি বলি আমি স্টুডেন্ট লাইফে অলমোস্ট 11 থেকে 12টা অর্গানাইজেশন করেছি। সো আমি আপনাকে সবচেয়ে বেস্ট সাজেশনটা দিতে পারবো, সেটা হচ্ছে যে একসাথে যদি, আমি অবশ্যই একসাথে এতগুলো সংগঠন করিনি, একসাথে 4-5টা হয়তো সংগঠন করা হয়েছে, কিন্তু আমি এই 4-5টা সংগঠন একসাথে করতে গিয়েও আমার জন্য যেটা হয়েছে, সব ঠিকভাবে না কাউকে সময় দেওয়া যায় না। সো আমার মনে হয় আপনি যদি অর্গানাইজেশন করেন, আপনি যদি ভালোবাসেন অর্গানাইজেশন করতে, আমি রিকোয়েস্ট করবো খুব ভালোবেসে ম্যাক্সিমাম 3 থেকে 4টা অর্গানাইজেশন করুন, এবং অ্যাট এ টাইম সবাইকে সময় দেওয়ার চেষ্টা না করে সবাইকে হয়তো আলাদা আলাদা করে দিয়ে দেখা যাচ্ছে ঠিক করে নিন। আবার এমন যেন না হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এত বেশি জায়গা নিয়ে নিয়েছে যে আমার মেইন ফোকাস এরিয়াটাই ব্লার হয়ে যাচ্ছে, সেটাও যেন না হয়। সো এবার আসুন, যদি আপনি এমন হয় যে ধাপে ধাপে আপনি হয়তো 6-7-8টা অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, এখন আমি এতগুলো যেহেতু করে ফেলেছি, আমার বিগত 6-7 বছরে আমি হয়তো ধাপে ধাপে অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, কোনোটা হয়তো টাইম বাউন্ড ছিল, সময় শেষ আমি হয়তো নতুন করে আরেকটাতে ঢুকেছি, তাহলে এটাকে আমি আমার সিভিতে দিব কিনা। আমার কথা হলো যে সিভিতে যদি আপনি এমন হয় যে আপনি কাজ করেছেন ইন্টারন্যাশনাল কোনো একটা অর্গানাইজেশনের সাথে, তবে অবশ্যই সেটাকে তুলে নিয়ে আসুন। যদি এরকম হয় যে আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, ন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, আবার আপনার কিছু এলাকার বেসড কিছু অর্গানাইজেশনে কাজ করেছেন, তাহলে আমি বলবো প্লিজ এলাকা বেসড অর্গানাইজেশনগুলোকে এখানে তুলে নিয়ে না নিয়ে আসাই ভালো। দেখা যাচ্ছে এক্স রোডস্থ তমুক বাসাস্থ অমুক সোসাইটি, এরকম যদি সোসাইটি হয় ওটাকে সিভিতে না দিলেই ভালো হবে, এটা দেখতে দৃষ্টিকটু দেখা যায়। আমি বলবো হচ্ছে আপনি যদি বড় বড় সংগঠনগুলো করেন, রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, অ্যাপেক্স ক্লাব হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রোটারি হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইনফ্যাক্ট যদি রোভার স্কাউট করেন, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলো থেকে শিখার যেমন অনেক কিছু আছে, এগুলোকে সবাই চিনে।
আপনি যদি এদের নামগুলো উল্লেখ করে বলেন যে আমি এটার এই পজিশনে ছিলাম, এই কাজগুলো করেছি, তাহলে হচ্ছে আমরাও যারা আছি আমরা ফিল করবো ওকে ঠিক আছে এটা খুব রিনাউন্ড একটা অর্গানাইজেশন, এটাতে কাজ করলে সে এই জিনিসগুলো শিখতে পারে। তো আমি এই জায়গায় একটা পজিটিভ আপনাকে দেখা যাচ্ছে যে মার্ক হয়তো দিতে পারি। লোকাল কিছু ভালো ভালো অর্গানাইজেশন আছে, লাইক প্রথম আলো যে বন্ধু সভা, এটা খুব আমি বলবো মানে মানে সারা দেশব্যাপী এরা খুব বেশি জনপ্রিয়। আপনি যদি আপনি ইউনিভার্সিটির কোনো কেরিয়ার ক্লাবের সাথে জড়িত থাকেন, দ্যাটস ফ্যান্টাস্টিক। কেরিয়ার ক্লাবের সাথে জড়িত থাকা মানেই হচ্ছে আমি বলবো আপনি খুব ভালো কিছু কাজ হয়তো করেছেন, কারণ কেরিয়ার ক্লাবের সাথে আছেন বলে আপনি কর্পোরেট লাইফটাকে অনেক ভালো জানার কথা। তো ওগুলোকে উল্লেখ করে দেন। কিন্তু যদি হয় এরকম যে অনেক কিছু এলাকাস্থ থাকে না, যে হয়তো দেখা যাচ্ছে মিরপুরস্থ 10-60 নম্বর রোডস্থ দেখা যাচ্ছে যে তো অমুক এলাকাস্থ এই সোসাইটি, তাহলে প্লিজ এগুলো না দিলেই খুব ভালো হয়, এগুলো খুব দৃষ্টিকটু মনে হয়। আচ্ছা, তাহলে যেটা হয় যে আপনি যেটা সাজেস্ট করছেন যে ইউজুয়ালি আমরা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে একসাথে এট এ টাইম হয়তো আমরা 20টা কাজে ফোকাস করতে পারবো না ডেফিনেটলি। রাইট, সো রাইট। যেটার প্রতি আমার প্যাশন আছে সেটা 2-3টা হোক আর একটা হোক, তো সেই 2-3টা বা একটার প্রতি আমরা ফোকাস থাকবো, এবং যেটা আমার সিভিতে ভ্যালু অ্যাড করবে, আমার রিক্রুটারের কাছে ভ্যালু অ্যাড করবে আমার সম্পর্কে, আমরা সেগুলো ইনক্লুড করব। ট্রু। ইনফ্যাক্ট এটাও আমাকে মাথায় রাখতে হবে, আমি যখন কোথাও সিভি পাঠাচ্ছি, দেখেন একই পোশাক পরে আমি কিন্তু সব জায়গায় সবাইকে খুশি করি না, বা আমি বেরো হই না। আমি নাইট ড্রেস জি, পরে অফিসে চলে ডেফিনেটলি। যাই না, অফিসের ড্রেস পরে নাই আমি রাতে ঘুমাতেও চাই না। সো আমাকে কি করতে হয়, প্রত্যেকটা স্টেপের জন্য, প্রত্যেকটা অকেশনের জন্য, সিচুয়েশনের জন্য আমাকে বিভিন্ন ড্রেস মেনটেন করতে হয়। সো আমি বলবো যে সিভিটাও সেম একই রকম। সিভি হচ্ছে যে আপনি ওয়ান সাইজ ফিটস অল টাইপ নয় আর কি, যে এটা একটাই ফ্রি সাইজ, আমি সব জায়গাতে একদম ফ্রি সাইজটাকে ইউজ করে ফেললাম। সিভিটাকেও আপনাকে মানে ব্যবহার করতে হবে আলাদা আলাদা করে, এক একটা অর্গানাইজেশনের জন্য এক একটা রকম করে, এক একটা পজিশনের জন্য এক এক রকম ভাবে, এক একটা কালচারের জন্য এক এক রকম ভাবে। আমি কোথায় পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি, কোন ডিপার্টমেন্টের জন্য পাঠাচ্ছি, কোন পজিশনের জন্য পাঠাচ্ছি, আমার প্রত্যেকটা সিভিকে একটু হলেও ভাষা করে পাঠাতে হবে। আমি কোনো এক সময় একটা সিভি বানিয়েছিলাম, এটা সারা জীবন ব্যবহার করবো, ব্যাপারটা যেন এরকম না হয়। তাহলে আমাকে কি করতে হবে, ওই কোম্পানি সম্পর্কে একটু আমাকে খোঁজখবর নিতে হবে, ওই কোম্পানিতে যারা কাজ করেন তাদেরকে একটু খোঁজখবর নিতে হবে। সবকিছু করার পর আমাকে যেটা করতে হবে, ওই কোম্পানিকে আসলে কোন কোন অর্গানাইজেশন, মানে সোশিয়াল অর্গানাইজেশন গুলো পছন্দ করছে, কোন কোন এক্সট্রা কারিকুলার টাইপের কাকে পছন্দ করছে, আমি যদি ওইটাও মানে ফিল করতে পারি, তাহলে ওইটাকে আমি এখানে ফোকাস করে নিয়ে আসলাম। তাহলে হবে কি, আমার জন্য কাস্টমাইজ ওয়েতে কাকে কোনটা দিব সেটাও আমার জন্য সহজ হয়ে যায়। রাইট। আমার নেক্সট কোশ্চেন এটাই ছিল, যদিও আপনি অলরেডি কিছুটা অ্যান্সার করে ফেলেছেন, তারপর আরেকবার কোশ্চেনটা আমি রিপিট করছি। সেটা হচ্ছে যে আমরা তো যেটা হয় ফ্রেশাররা বা স্টুডেন্টরা নর্মালি আমরা আন্ডার গ্রাজুয়েট থাকা অবস্থায় আমরা কিন্তু সিভি ডেভেলপ করি না। যে ইন্টার্নশিপ শেষ করলাম তখন ইন্টার্নশিপ খোঁজার সময় তখন হয়তো একটা সিভি বানালাম, 3 মাস ইন্টার্নশিপ করলাম, মানে আপডেট রাখলাম না সিভিটা, আবার যখন জবের জন্য অ্যাপ্লাই করছি তখন আমি সিভিটা আপডেট করছি। এইটা একটা কোশ্চেন যে আমার কি সিভি কি সবসময় আপডেট থাকা জরুরি কিনা। আরেকটা কোশ্চেন যেটা আপনি অলরেডি অ্যান্সার করেছেন সেটা হচ্ছে যে আমরা একটা সিভি বানাই, সেই সিভিটা আমরা হয়তো 3-4 বছর ধরে ইউজ করছি। একটা ধরেন আমি হয়তো ফ্রেশার হিসেবে আই ক্যান অ্যাপ্লাই ফর মাল্টিপল পজিশনস, হতে পারে ব্র্যান্ডিং, হতে পারে মার্কেটিং, হতে পারে সাপ্লাই চেইন বা ফাইন্যান্স। তো আমি একটা সিভি, কমন সিভি, সেটা আমি সবগুলা পজিশনের জন্য সেন্ড করছি। এটা কি লজিক্যাল? আপনি কিভাবে? একেবারেই লজিক্যাল না। আমি যদি প্রথম প্রশ্নের উত্তরটা দিতে চাই, প্রথমে আপনি প্রশ্ন করেছিলেন হচ্ছে আমার সিভিটা কখন বানাবো বা কোন সময় বানানো উচিত, আপডেট, মানে আমি যদি বলি মানে আপডেট, আপডেট হ্যাঁ। কবে নাগাদ আপডেট করবো আর কখন বানাবো সেটাকে, আমি বলবো আপনার সিভিটা বানানো উচিত হচ্ছে আজকে, এই মুহূর্তে, আমার লাইভ সেশনটা শেষ করার সাথে সাথে, যদি আপনার বানানো না থাকে। আর আপনার যদি বানানো থাকে তাহলে আমি বলবো হচ্ছে আমার সেশনটা শেষ করার সাথে সাথে আপনার সিভিটা আরেকবার ওপেন করা উচিত, করে সেটাতে আপনার আরেকবার একটু ঘষা মাজা করা উচিত। তার মানে হচ্ছে আপনাকে মিনিমাম প্রতিদিন একবার করে হলো আপনার সিভিতে ডু মারা উচিত। প্রতিদিন না পারলে সপ্তাহে একবার ডু মারা উচিত। সপ্তাহে একবার না পারলে মাসে অ্যাটলিস্ট একবার ডু মারা উচিত। এরপরে কিন্তু যদি বলেন যে ভাই আরেকবার একটু মাস্টার না হয়ে এবার কোয়ার্টার মান্থে নিয়ে চলে যান, আমি সেটা যেতে পারবো না। ম্যাক্সিমাম 1 মাস পর্যন্ত আপনাকে হয়তো আমি অ্যালাউ করতে পারি, যেটা আমার উচিত হচ্ছে না। আমার উচিত হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে মিনিমাম অ্যালাউ করা, যে প্রতি সপ্তাহে একবার আপনার সিভিটাকে আপনার আপডেট করা উচিত। কেন? তার কারণটা হচ্ছে আমি যেটা বলি, বাংলাদেশে এখন চাকরির ক্ষেত্রটা অনেক বেড়ে গেছে। আমরা যদিও বলি যে চাকরি হচ্ছে সোনার হরিণ, আগে একসময় সোনার হরিণ ছিল, এখন আর সোনার হরিণ নেই। এখন আসলে যারা কাজ মানে জানেন তাদের জন্য মানে আমি বলবো প্রচুর সুযোগ আছে এখন বাংলাদেশে। আপনি দেখেন
একটা সময় ইন্টারমিডিয়েট লেভেলে মানে আপনার সেলস এক্সিকিউটিভ লেভেলে চাকরি করার কথা কেউ চিন্তা করতো না। আর আজকে রাইট। বাংলাদেশে এতগুলো মেগা শপ হয়েছে, তারপরে হচ্ছে সুপার শপ হয়েছে, এতগুলো হুম, হুম। জায়গা তৈরি হয়েছে, তাই না? মানে অবশ্যই। আমি বলবো বাংলাদেশে এই যে ফিউচার পার্ক গুলো আসছে, এরা এসে বাংলাদেশকে পুরো চেঞ্জ করে দিয়েছে। হুম, ইনফ্যাক্ট হুম। যে চেঞ্জ সব গুলো আছে এরা বাংলাদেশের জায়গায় মানে চাকরির ক্ষেত্রটা চেঞ্জ করে দিয়েছে। থাউজেন্ড অফ মানে স্টুডেন্টস আর ওয়ার্কিং দেয়ার। মানে রাইট। ইন্টারমিডিয়েট শেষ করে তারা ওখানে মিনিমাম ক্রাইটেরিয়াটা থাকে কি ইন্টারমিডিয়েট শেষ করতে হবে, আপনার কমিউনিকেশন স্পিকিংটা ভালো কিনা, কমিউনিকেশন লেভেলটা ভালো কিনা, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছেন কিনা। অনেক হুম, হুম। স্মার্ট একটা জব করছি আমরা, ছেলেদেরকে দেখছি নিজেরা, আপনারা যখন শপিং করতে যাচ্ছেন, আমরা যখন শপিং করতে যাই, আমরা সেখানে দেখছি আমাদের মতো ছেলেরাই ওখানে জব করছে, মাসে 10-12 হাজার টাকা মিনিমাম সে কি করছে, একদম হেসে খেলে ইনকাম করে নিচ্ছে। বাট হেসে খেলে বলাটা ঠিক হচ্ছে না, মানে হেসে খেলে বলাটা অন্যায় হবে আমার জন্য, ওরা হুম, হুম। পরিশ্রম করে সে টাকা নিয়ে নিচ্ছে। But ব্যাপারটা হচ্ছে আমরা যারা ইনকাম করছি না সে ইনকাম করছে, পার্থক্য কিন্তু এখানেই তৈরি হচ্ছে। হুম, হুম। একটা ছেলে যখন মাস্টার শেষ করবে, মাস্টার শেষ করতে করতে তার 5টা বছর লেগে যাবে। ওই 5 বছরে যদি সে একটা সেলস এক্সিকিউটিভের কাজও করে, তার কিন্তু 5 বছরে সেলস এক্সিকিউটিভের পজিশনের জন্য একটা কাজ করার অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে। এবং 5 বছরই কিন্তু আমি বলবো একটা ছেলে সেলস এক্সিকিউটিভ থাকবে না। 2 বছর, 3 বছর, বড় জোর 4 বছর সেলস এক্সিকিউটিভ, 5 বছরের মাথায় সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার, শপ ম্যানেজার হয়ে যায়। হয়ে এখন যায়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা শপ ম্যানেজার হয়ে একটা ছেলে মাস্টার্সও শেষ করছে, ওদিকে হুম, ম্যানেজার লেভেলে একটা পজিশনও হোল্ড করছে। আবার হুম। আপনি বা আপনারা যারা এখন পর্যন্ত চাকরির কথা চিন্তা করছেন না, তারা কিন্তু দেখা যাচ্ছে মাস্টার শেষ করে আপনার সিভিতে এক্সপেরিয়েন্স লেখার জন্য কিছুই খুঁজে পাচ্ছেন না। সো পাচ্ছেন না। থিং ইজ দ্য থিং ইজ আপনার এবং তার মাঝে কিন্তু 5 বছরের একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। দুজনই হিউজ মাস্টার্স ডিফারেন্স, করেছে, হিউজ ডিফারেন্স। দুজনই রেজাল্ট একই হয়তো কাছাকাছি করে বের হয়েছেন, দুজনই হয়তো মোটামুটি স্টুডেন্ট লাইফটা শেষ করেছেন সুন্দরভাবে সমানভাবে। পার্থক্যটা হুম, হুম। হচ্ছে আপনি হয়তো আপনার বাবা মায়ের টাকায় খরচ করে আপনার পড়াশোনা শেষ করেছেন, আরেকজন হয়তো নিজের টাকায় পড়াশোনা শেষ করেছে, বাবা মাকেও সাপোর্ট দিয়েছে। ভুলে যাক সে হয়তো সাপোর্ট দেয়নি, কিংবা সে হুম, নিজের হুম। টাকায় পড়াশোনা করেনি, বাট নিজের ইচ্ছে হলে কোনো একটা জিনিস কেনার সে হুম, সামর্থ্যটুকু তার ছিল। কোনো একটা হুম, জিনিস হুম। কাউকে গিফট করার ইচ্ছে হয়েছে, বাবা মাকে একটা ঈদে গিফট করবে, সেই জায়গার সামর্থ্যটুকু তার ছিল। রাইট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সামর্থ্যের বাইরে গিয়ে তার সিভিতে সে 5টা বছরের এক্সপিরিয়েন্স লেখার যে সুযোগটা পেয়েছে, এই অধিকারটুকু আপনি কিন্তু পাননি। তাহলে আমি পাচ্ছেন। বলবো, তাহলে এই যে সে 5 বছর এক্সপিরিয়েন্সের সুযোগটা পেয়েছে কেন? কারণ তার কাছে একটা সিভি ছিল, সে চাকরি করার জন্য আগ্রহী ছিল, সে কোথাও চাকরি করছে বা দিচ্ছে কিনা বা পাচ্ছে কিনা বা ওপেন আছে কিনা এই সুযোগটা খোঁজার চেষ্টা করেছে বলেই সে হচ্ছে ওই জায়গাতে আজকে চাকরি করছে। তারপরে আপনাকে কি করতে হবে, জানতে হবে, সিভিটা রেডি রাখতে হবে, জবটা কোথায় আছে খুঁজতে হবে, এবং হুম, আপনাকে হুম। ডেভেলপ করতে হবে। আপনি ডেভেলপ না হলে চাকরি পাবেন না, সিভি না থাকলে চাকরি পাবেন না, চাকরি কোথায় দেয় সেটা না জানলেও চাকরি পাবেন না। তো চাকরি আপনাকে এই পাবেন না। পুরো রাইট। প্রসেসটা আপনাকে জানতে হবে, এটা মাস্ট। অবশ্যই, অবশ্যই। আমাদের একটি কোয়েশ্চেন এসেছে, সেটা আমি একটু জি। আপনাকে, খুব সুন্দর কোয়েশ্চেন। আম আ শওকত হাসান উনি জিজ্ঞেস করছেন যে সিভিতে কালার, এক্সেসিভ কালার ইউজ করা, লোগো ইউজ করা, গ্রাফ ইউজ করা আ কতটুকু আপনার কাছে মনে হয় ভালো? মানে ভ্যালু এড করে কিনা? অথবা ইটস বেটার টু পুট প্রফেশনাল মানে লুক, জাস্ট টেক্সট দিয়ে আমি সিভিটা তৈরি করলাম। কোনটা আপনার কাছে অ্যাজ এ রিক্রুটার আপনি কোনটাকে প্রেফার করছেন? ফ্যান্টাস্টিক। সো আমি যদি আমার কথা বলি, অ্যাজ এ রিক্রুটার আমার কাছে হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি আমার বিশ্বাসের সাথে মোস্ট অফ দ্য রিক্রুটারের বিশ্বাসের হয়তো মিলবে, সেটা হচ্ছে যে সিম্পল ইজ দ্য বেস্ট, সিম্পল ইজ রাইট। দ্য বিউটি। সো হুম, হুম। আপনি যতটা কালার ইউজ করতে চাচ্ছেন, আমি প্রশ্ন করব কালার ইউজ করার আগে আপনি কি কালার কোডটা জানেন কিনা? প্রত্যেকটা কালারের আচ্ছা। কিন্তু একটা মিনিং থাকে, সেভাবে আপনি জানেন। আপনার হয়তো আপনি ব্র্যান্ড ডেফিনিটলি। নিয়ে প্রচুর কাজ করেছেন, ইনফ্যাক্ট হুম, হুম। আপনি প্রচুর দেখা যাচ্ছে গ্রাফিক্যাল কাজ নিয়েও আপনারা কাজ করেছেন। সো জি। আপনি আমার চেয়ে খুব ভালো জানেন প্রত্যেকটা কালারের কিন্তু একটা মিনিং আছে, ডিফারেন্ট মিনিং আছে। থাউজেন্ডস অফ কালার আছে, থাউজেন্ডস অফ মিনিং আছে। হুম, হুম। আমার পছন্দ হয়েছে, আমি লাল কালার ইউজ করে ফেললাম, আমি কি আদৌ লাল কালারটা সেখানে ইউজ করতে পারি কি পারি না? আমার পছন্দ হুম, হয়েছে, আমি আমার পছন্দের মতো একটা কালার ইউজ করে ফেললাম, আদৌ কি আমার লেখাটার সাথে এটার মিনিংটা যায় কিনা? সো আপনাকে এটাও বুঝতে হবে। আরেকটা হুম, হুম। হচ্ছে কালার কম্বিনেশন। আমার মনে হয়েছে ৩-৪টা কালার ইউজ করে ফেললেই বুঝি আমার সিভিটা অনেক সুন্দর হয়ে যাবে। সো হুম, আমি হুম। যে সুন্দর হবে মনে করছি সেটার জন্য যে আমি কালারগুলো ব্যবহার করছি, হুম, সেটা হুম। কি আদৌ একটার সাথে আরেকটা কি আসলে ম্যাচ করছে কিনা,
এটাও আমাকে দেখতে হবে। সো আমি যেন এমন না হয়, আমি আপনাকে নিরুৎসাহিত করছি না যে ব্যবহার করবেন না, আমি আপনাকে কোনোভাবেই নিরুৎসাহিত করছি না যে আপনি কালার ইউজ করবেন না, ইনফোগ্রাফি কিছু দিবেন না। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি ডেফিনেটলি ব্যবহার করুন, কিন্তু জেনে ব্যবহার করুন, আপনি না জেনে কোনো কিছু করবেন না। বাট আবারও বলবো, কালারফুল খুব বেশি আসলে এখনো আমি বলবো যে আমার জন্য হচ্ছে, আমার কাছে এখনো অল্প কালার ইউজ করেন। আমি নিজের সিভিতেও কালার ইউজ করেছি, বাট সেটা খুবই অল্প, খুবই অল্প। আমি দেখা যাচ্ছে যে কালার ছাড়া অসংখ্য সিভি দেখেছি যেটার প্রতি আরেকবার পড়তে ইচ্ছে করেছে, অসংখ্য সিভি। কালার দেওয়া অসংখ্য সিভি আছে, একবার দেখার পরে বাকিদেরকে দেখিয়েছি, ভাই দেখো অনেক মজার একটা জিনিস, সবাই মিলে এসে মজা করি, এরকমও হয়েছে কালার দেওয়া। আবার কালারফুল এমন সিভিও হয়েছে দেখে মনে হচ্ছে ওয়াও ওয়াও, তাকে ডাকা উচিত, তার সাথে একটাবার কথা বলা উচিত। সিভিতে হয়তো খুব বেশি ইনফরমেশন নেবে, তাও তাকে ডেকে নেওয়া উচিত, বিকজ অফ দ্য ডিজাইন। হয়তো অনেক সুন্দর একটা লুক, ক্রিয়েটিভ ডিজাইন আমার দেখেই ভালো লেগেছে, তার ডেকে নিয়েছি জানার জন্য যত সুন্দর একটা সিভি বানিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা বলার জন্য হয়তো ডেকেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি হচ্ছে আবার বলছি, কম্বিনেশনটা আপনাকে জানতে হবে। অযথা অপ্রয়োজনীয় কালার ইউজ করা যাবে না, অপ্রয়োজনীয় যে কোনো ফ্রন্ট ইউজ করা যাবে না, অপ্রয়োজনীয় যা ইচ্ছে তা মানে আপনি করে ফেললেন আপনার সিভির সাথে, এটা আসলে বাঞ্ছনীয় নয়। আপনার সিভিটা হচ্ছে ওই যে আবারও বললাম, আপনাকে রিপ্রেজেন্ট করে, আপনাকে যেহেতু রিপ্রেজেন্ট করছে, আপনার সিভিটা যেন আপনার মতোই সুন্দর হয়, এটা আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো। সো প্লিজ অযথা অপ্রয়োজনীয় কোনো কিছু ইউজ করবেন না। আর যদি ইউজ করেও ফেলেন, আপনি যাই করেন না কেন, আমি আবারও বলবো সিভিটা এখন একেবারে ওপেন সোর্সের জায়গা। আমরা চাইলে মোটামুটি 10 জন রিক্রুটারকে চাইলেই কানেক্ট করতে পারি, ফেসবুকেও পারি, লিঙ্কডইনেও পারি। সো আমরা যেহেতু চাইলেই রিক্রুটারকে এখনই কানেক্ট করতে পারছি, একটু সম্পর্ক তৈরি করে আমার এই নেটওয়ার্কিং এর জায়গাটা, যদিও আজকে টপিকের সাথে যায় না, বাট তারপরেও বলবো নেটওয়ার্কিং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি নেটওয়ার্কিং করুন, করে 10 জন রিক্রুটার বা 5 জন রিক্রুটারের সাথে বা 5 জন এইচআর এর সাথে যদি সম্পর্ক হয়, আপনার সিভিটা পাঠান তাকে, পাঠিয়ে একটু বলুন যে একটু দেখে দেন আমার ওই সিভিটা। তিনি দেখবেন আপনাকে অনেক ধরনের মূল্যায়ন দিচ্ছেন, যে জায়গায় একটু এটা করতে পারেন, ওই জায়গায় আপডেট করতে পারেন, এটা করতে পারেন, সেটা করতে পারেন। আমার কাছে আমার পরিচিত অনেকেই পাঠায়, আমি আমার দেখা যাচ্ছে ফ্রি সময় তাদেরকে হয়তো এই আপডেট করে দিচ্ছি যে এটা এটা এভাবে করলে হয়তো সুন্দর হয়। তারা দেখা যাচ্ছে কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, বা তারা আবার এটা আমার পরে আরেকজনকে দেখাচ্ছে, তার কাছ থেকে নিচ্ছে। সো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে আপনি আপনার সিভিটাকে আপনার কিছু মেন্টরদেরকে দেখাবেন, বড় ভাইদেরকে দেখাবেন। বড় ভাইকে দেখানো মানে হচ্ছে আপনি আবার ইমিডিয়েট বড় ভাইকে না, যারা অলরেডি কর্পোরেট জগতে আছে তাদেরকে দেখান, চাকরি করছে, ভালো হয়তো ম্যানেজারিয়াল কোনো পোস্টে পজিশনে আছে। রাইট। আরেকটি কোশ্চেন এসেছে, মাহফুজুর রহমান নামে একজন কোশ্চেন করেছে। তার কোশ্চেনের সাথে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সটি মিলিয়ে আমি কোশ্চেনটা করি। সেটা হচ্ছে, আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে, তখন আমি একটা মাল্টিন্যাশনাল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম। ওকে। তো আমার গ্রাজুয়েশন 4 বছর শেষ করার পর আমি যেটা হয়েছে যে, তখন যে আমি সিভিটা বানাবো, তখন তো আমি ফ্রেশার, বাট আই হ্যাভ 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখন আমি আমার পার্সোনাল ডিটেলস বা ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারির পর এডুকেশনটা দিব নাকি এক্সপিরিয়েন্সটা দিব তারপর এডুকেশন? কারণ অ্যাজ এ ফ্রেশার আমি শুনেছি হয়তো সিকোয়েন্সটা কি হবে, কোনটার পরে কোনটা আপনি সাজেস্ট করেন? ইটস আ ভেরি নাইস কোয়েশ্চেন। সো আমি যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে এটা বলার আগে আমি একটু আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে আপনার একটা সিভিতে রিক্রুটাররা কোন জায়গাগুলোতে ফোকাস করে। সাধারণত একজন এইচআর প্রফেশনাল বা একজন রিক্রুটার বা যে কোনো জায়গারই যিনি আপনার সিভিটা দেখেন না কেন, আপনার সিভির 4টা পার্টের প্রতি তার একটু ফোকাস থাকবে। 2টো পার্ট হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, আর 2টো পার্ট হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, বাট এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমি বলবো যে ইম্পর্টেন্ট এই 4টা সেকশন। কি সেটা? প্রথমেই হচ্ছে আপনার পড়াশোনার জায়গাটা, এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ওই পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে দেখবে। আপনি কি পড়াশোনা করেছেন, কোথায় করেছেন, কোন সাবজেক্টে করেছেন, কোথা থেকে করেছেন, কি রেজাল্ট করেছেন, এবং আপনার কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আছে কিনা, এগুলো সবগুলো সে ওখানে দেখবে। ওটার প্রতি খুব বেশি মনোযোগী হবে। আপনার যদি চাকরির এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রতি তার ডেফিনেটলি ফোকাসটা থাকবে। তার আপনার জেডিটা দেখবে যে কি কাজ করেছেন, স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, স্পেশাল কোনো জব নিয়ে আপনি কাজ করেছিলেন কিনা, আপনি যে জবটা নিয়ে কাজ করেছেন সেটার সাথে আমরা যেটা খুঁজতেছি সেটার সাথে ম্যাচ করছে কিনা। তারপরে হচ্ছে আপনি কিভাবে, আপনি স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটাকে কিভাবে করেছেন। তারপরে হচ্ছে আপনি যদি কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট আরওআই এর সাথে ইনভলভ থাকেন, আপনি কোম্পানি কি পার্সেন্টেজ দিয়ে, আপনি দেখা যাচ্ছে কোনো একটা স্পেশাল টপিক নিয়ে কাজ করেছিলেন, সেটার মাধ্যমে আপনি কোম্পানিকে এই রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা দিয়েছেন। সো এই যে জায়গাগুলো, এইগুলোর প্রতি খুব বেশি ফোকাস থাকে। এই দুটো জায়গা হচ্ছে মেইন পার্ট।
আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপরের অংশটুকু যেটা, সেটা হচ্ছে আপনার লেজার ইন্টারেস্টের জায়গাগুলো থাকে, যেখানে আপনার হচ্ছে আপনি আসলে ওই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেগুলোর সাথে জড়িত ছিলেন, ওইগুলোতে আসলে ইনভলভ ছিলেন। এগুলো মোস্ট অফ দ্য কোম্পানি আমার মনে হয়, মোস্ট অফ দ্য এইচআর এগুলো দেখে। কেন দেখে? কারণ হচ্ছে আপনি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে থাকেন, দেন এটা ফিল দেয় যে হ্যাঁ, আপনি হয়তো একটা টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আপনারা হয়তো দেখা যাচ্ছে একটা অর্গানাইজেশনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সিনিয়রদেরকে ম্যানেজ করার একটা এক্সপিরিয়েন্স হয়তো আছে, ডিফারেন্ট কালচারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, হিউজ নাম্বার অফ দ্য পিপলের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো ওই জায়গাটা কর্পোরেটে ভ্যালু অ্যাড করবে, কারণ কর্পোরেটে তো অলমোস্ট সেমই, কর্পোরেটে অনেক লোকের সাথে এইভাবে কাজ করতে হচ্ছে। আর হচ্ছে স্পেশাল স্কিলসটাকে দেখা হয়, কি আপনার স্পেশাল স্কিলসটা কি আছে, আপনার হয়তো দেখা যাচ্ছে কম্পিউটার স্কিলসটা কেমন, আপনার হয়তো কোন ল্যাঙ্গুয়েজটা, আপনি কোন কোন জিনিসগুলো জানেন। এমন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হয়তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানেন, কিংবা আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানেন, এবং আমার এই জবের জন্য এটা রিকোয়ার্ড আছে যে জানলে ভালো। এখন আপনার সিভিতেই আছে যে আপনি এটা পারেন, আপনার অন্য জায়গাতে আপনি একটু দুর্বলতা থাকলো, এটা আপনাকে হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ একটু কভার আপ করে দিতে পারে। সো স্পেশাল স্কিলগুলো এই জায়গাতে এক্সট্রা ভ্যালু অ্যাড করে থাকে। তাহলে আমি যেটা বলছি যে চারটা পার্ট আপনাকে একটু বেশি মনোযোগী হতে হবে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার লেজার ইন্টারেস্ট এবং স্পেশাল স্কিলগুলো যেগুলো আছে, এগুলোর প্রতি আপনাকে একটু ফোকাসড হতে হবে। তাহলে এই জায়গার প্রতি ফোকাস থাকে মানে এগুলাকে একটু সামনে রাখতে হবে, মানে সহজ কথা এটা। তাহলে সামনে কোন জিনিসটাকে রাখবো, সেটাকে হচ্ছে আমি যদি বলি যে সিকোয়েন্সটা হতে পারে যে আপনার সিভির একটা ইন্ট্রোডাকশন থাকলো, যে আপনি সিভিটা শুরু করছেন, সেই ইন্ট্রোডাকশনে আপনি একটা ডিটেইল ইনফরমেশন গুলো ওখানে দিলেন। ইনফরমেশন দিতে গিয়ে একটু মনে রাখবেন, আপনি ওই যে বলেছিলাম যে ভুল করে কারিকুলাম ফিট এবং রিজিউমে যেন ভুল না হয়। আপনি যখন আপনার ইনফরমেশন দিচ্ছেন, আপনার মোবাইল নাম্বারটা যেন 10 ডিজিটের না হয়ে যায়। আপনি যখন মেইল অ্যাড্রেসটা যখন মেইল অ্যাড্রেসটা দিচ্ছেন, আপনার মেইল অ্যাড্রেসটা রকিং বয় অথবা হচ্ছে মায়াবতী@gmail যেন না হয়ে যায়। আপনার রাইট, আপনার ইমেল অ্যাড্রেসটা যেন প্রফেশনাল হয়। সো ওই জায়গাতে একটু মনোযোগী হবে। আমরা অসংখ্য ক্যান্ডিডেটকে ডাকতে পারি নাই ভুল মোবাইল নাম্বারের কারণে। আমি মোবাইল নাম্বারটা ভুল পেয়েছি, ভুল হওয়ার কারণে পাইনি। আবার এমন এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাথে, দেখেছিলাম একজনকে, চলে আসছে হচ্ছে বন্ধু হয়েছে, পরীক্ষা দিয়েছে, একজনকে চলে ইন্টারভিউতে গিয়েছে, দিতে আসলে হচ্ছে তার বন্ধু চলে আসছে, বিকজ অফ তার বন্ধুর নাম্বার ওখানে দেওয়া ছিল, আর তার নাম্বার দেওয়া ছিল, তার নাম্বারটা বন্ধ ছিল, বন্ধুর নাম্বারটা ওপেন ছিল। বন্ধু এসএমএস পাওয়ার পর দুইজন বন্ধু বুঝতে পেরে মনে করেছিল তাকে ডাকা হয়েছে, সে এসে জয়েন করেছে। সো দেখেন, অপরচুনিটি কিন্তু আপনি আরেকজনকে করে দিচ্ছেন। অপরচুনিটির জায়গাটা হয়তো বাবা মায়ের নাম্বার দেওয়ার পরে হচ্ছে কি, বাবা মা হয়তো জানবেই না, বুঝবেই না যে আসলে এই জিনিসটার ভ্যালুটা কি। আপনার বাবা হয়তো খুলেই দেখলো না এসএমএসটা এসেছে একটা চাকরির জন্য। তো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে নাম্বারটা দিচ্ছেন বা যার রেফারেন্স নাম্বারটা দিচ্ছেন, তাকে জানিয়ে রাখুন যে আপনি আপনার রেফারেন্স নাম্বারটা সিভিতে দিয়েছেন। সো যে কোনো ফোন কল, যে কোনো এসএমএস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলোর জন্য দেখা হয় এবং ফরওয়ার্ড করা হয়, সঠিক সময়ে যেন জানানো হয়। তারপরের পার্টে চলে আসেন, এটা হচ্ছে যে আমি বলবো যে ক্যারিয়ার অবজেক্টিভটাকে নিয়ে আসুন, বা আপনি যদি সেখানে এক্সপিরিয়েন্স মানে আপনার প্রফেশনাল সামারিটাকে নিয়ে আসতে চান, যারা এক্সপিরিয়েন্স আছে তাহলে প্রফেশনাল সামারি নিয়ে আসুন। আর যদি না হয় তাহলে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটাকে, ফ্রেশারদের জন্য হচ্ছে অবজেক্টিভটা নিয়ে আসুন। বিকজ অফ আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নেই, সেখানে আপনার অবজেক্টিভটা হবে। ওকে, অবজেক্টিভ লিখতে গিয়ে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ কম্পিউটার দোকানে গেলেন আর একটা অপারেটরকে 20 টাকা পেজে সুন্দর করে দিয়ে দিলেন। অপারেটরও বললো যে 20 টাকা করে 2 পেজ 40 টাকা, মামা প্রিন্ট দিব 10 টাকা 50 টাকায় সিভি। প্লিজ এই 50 টাকা সিভি বানাতে গিয়ে যেন ক্যারিয়ার অবজেক্টিভটা কপি পেস্ট না হয়ে যায়। 1000 অফ কপি পেস্ট এমন হয় যে 1000 অফ দ্য সিভির ক্যারিয়ার অবজেক্টিভ অলমোস্ট সেম। তিন চার বন্ধু চলে আসছে, 3-4 বন্ধু একই সাথে পরীক্ষা দিচ্ছে, সবার একই ফ্রন্টে, একই অ্যালাইনমেন্টে, একই ডিজাইনে, একই ক্যারিয়ার অবজেক্টিভ, একই রকম সব কিছু দিয়ে সিভি একই জায়গায় পরীক্ষা দিচ্ছে। আমাদের এই ধরনের হিউজ এক্সপিরিয়েন্স আছে। সো এগুলো হয় কি, একটু অসুন্দর হয়ে যায়। আপনার সিভিটা আপনার হাতেই হোক না, আমি রিকোয়েস্ট করি। আমি আবার এটাও বলবো যে আপনি এখন দরকার নেই, এখন সিভি বানানোর জন্য কোনো প্রফেশনাল সিভি রাইটারদের কাছে এখনই যাওয়ার দরকার নেই। আপনি টাকা খরচ করে যেতে চাইলে আমি না করবো না, প্রফেশনাল সিভি রাইটাররা তারা ভালোভাবে সিভি হয়তো আপনাকে বানিয়ে দিবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এখন টাকা খরচ করে যাওয়ার সুযোগ নেই বা আমি পারছি না, তাহলে নিজের সিভিটা নিজে বানান, তাও 50 টাকা খরচ করে না, দোকানে গিয়ে বানাবেন না। উপকারটা হয় কি দেখেন, আপনি যখন সিভি বানাতে যাবেন, আপনি আপনার ওয়ার্ডের কাজটা যেমন শিখতে পাচ্ছেন,
একই রকম ভাবে অ্যালাইনমেন্ট গুলো কোথায় করতে হচ্ছে, কিভাবে করতে হচ্ছে, ডিফিকাল্টিস ফেস করলে আপনি ওই একটা কাজ করতে গিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করবেন প্রথম দিকে, তখন আপনি প্রফেশনালদের মতামত নিয়ে না আপনি ওয়ার্ডের কাজটাও একটু একটু আপগ্রেড লেভেলে চলে আসবে, একটু ভালোভাবে হয়তো জানবে। নিজের সিভিটা নিজে বানালে না নিজের কাছেও ভালো লাগবে, এই সিভিটা আমার বানানো। আমি যেমন আমার নিজের সিভি নিয়ে না আমি অনেক বেশি প্রাউড ফিল করি যে আমার সিভি আমার বানানো, আমি আমার সিভি যে নিজের মতো করে বানাচ্ছি, এটা আমার কাছে ভালো লাগার একটা জায়গা। So, আমি এটা বিশ্বাস, আমার বিশ্বাস যেটা সবাই নিজের সিভিটাকে নিজের ফিল করেই তার কাছে ভালো লাগবে। সো আমার সাজেশন থাকবে নিজের সিভিটা নিজে বানাবেন, বাট এখানে প্রফেশনালের মতামত অবশ্যই নেবেন। কেন? কারণ প্রুফ রিডিং দরকার আছে, সেন্টেন্স গঠনের ঠিক আছে কিনা দরকার আছে, আপনি কোনো মানে এমন কোনো বাজে শব্দ ইউজ করছেন কিনা যেটা আপনার নেগেটিভ পুরো সিভির মানে ইমপ্রেশনটা নষ্ট করে দেয়, সেই জায়গাটা হচ্ছে কিনা, এই জায়গাগুলোকে আপনাকে একটু দেখতে হবে। আচ্ছা, তো বলছিলাম যে ক্যারিয়ার অবজেক্টিভ যেটা, আমি কিন্তু ধাপে ধাপে বলে যাচ্ছি, আমার মনে হয় একটু হয়তো যারা শুনতে পাচ্ছে তারা হয়তো এই ধাপগুলো যদি লিখে রাখেন আপনার জন্য সহজ হবে। প্রথমে যেটা আপনি বলেছেন ইন্ট্রোডাকশন একটা থাকলো, যে নাম্বার, ইমেল অ্যাড্রেস উইথ দ্য পিকচার, প্রফেশনাল পিকচার, তারপর হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের ক্যারিয়ার সামারি থাকলো, যে এই 3 বছর 2 বছরে কি কাজ করেছে, একটা জাস্ট সামারি, দুই প্রফেশনাল একটা সামারি সেখানে দিয়ে দিল। রাইট, যে আপনি কি করেছিলেন আপনার সেই জায়গাতে ছোট করে নিজেকে ওইখানে ফুটিয়ে নিয়ে আসে, যেন এক নজরে মানে রিক্রুটার দেখেই বুঝতে পারে যে সেখানে আপনার সম্পর্কে একটা ধারণা নিয়ে নাও। আর ক্যারিয়ার অবজেক্টিভটা যেটা করবেন, আপনি আসলে ক্যারিয়ার অবজেক্টিভটার আমি বলবো ধারণা নিন, 10-15-20টা ক্যারিয়ার মানে ক্যারিয়ার অবজেক্টিভ দেখুন, সিভি, বন্ধুদের সিভি গুলো দেখুন, গুগল থেকে সার্চ করুন, পজিশন কি ধরনের ডিপার্টমেন্টে কাজ করতে চাচ্ছেন, কোন পজিশনে কাজ করতে চাচ্ছেন, সেগুলোর উপর নির্ভর করে অবজেক্টিভটা পড়ুন। অসংখ্য অবজেক্টিভ ইন্টারনেটে আছে, আমি আবারও বলবো, রিকোয়েস্ট করবো সেটাকে কপি পেস্ট করবেন না, পড়ুন, পড়ে আপনার মতো করে একটা বানান। সো আমার মনে হয় যেটা প্রবলেম হয় কি, যে অনেকেই আসলে একটা ইংরেজিতে অবজেক্টিভ বানাবো এটা ভাবতেই তার ঘাম বের হয়ে যায়। আমি বলবো ওই জায়গাতে যেন আটকে না যান। আমি রিকোয়েস্ট করবো প্রথমে বাংলায় সুন্দর করে নিজের অবজেক্টিভটা বানান, সেটাকে তারপরে কনভার্ট করে ইংরেজিতে নিয়ে যান। নিতে না পারলে কোনো প্রফেশনাল যিনি ইংলিশটা ভালো করে কনভার্ট করতে পারবেন তার কাছে নিয়ে গিয়ে সেটাকে করুন, তারপর সেটাকে ব্যবহার করুন। তাও আপনি নিজের অবজেক্টিভ নিজের মতো করে বানাবেন, এটা রিকোয়েস্ট থাকবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার অ্যাচিভমেন্ট গুলোকে এখানে নিয়ে আসবেন। সো আপনি লাইফে অ্যাচিভমেন্ট কি কি করেছেন, ঠিক আছে, ফ্রেশার হিসেবে যদি থাকেন, আপনার ফ্রেশার হিসেবে থাকলেও আপনার লাইফে প্রচুর প্রফেশনাল রিলেটেড কিছু মানে অ্যাচিভমেন্ট থাকতে পারে আপনার। আপনি হয়তো অমুক ট্রেনিং এ আপনি হয়তো বেস্ট পার্টিসিপেন্ট ছিলেন, আপনি হয়তো দেখা যাচ্ছে যে এই কি বলে কেরিয়ার ক্লাব করতেন, সেই কেরিয়ার ক্লাবে আপনি হয়তো অনেক ভালো ভালো কিছু এইচআরদেরকে দিয়ে কিছু মানে কি যে বলে এটাকে কেরিয়ার সেমিনার অর্গানাইজ করেছিলেন, আপনি সেই জিনিসগুলোকে এখানে নিয়ে আসতে পারেন। তবে এটাকে এমন ভাবে না, আমি বলবো এগুলো সবগুলোই যেন ফিগার থাকে এই জায়গাতে, আপনি ফিগারে কথা বলতে হবে, অ্যাচিভমেন্টের জায়গাটা পুরোটাই যেন ফিগারে কথা বলে। যারা এক্সপিরিয়েন্স আছে তারা ব্যবহার করবে কি, যে আমি এই টুলসটা ইউজ করেছি বলে কোম্পানির এত% সেভ হয়েছিল, ওই কাজটা করেছি বলে হচ্ছে এত% প্রফিট জেনারেট হয়েছিল। এই যে টুলগুলো এখানে ইউজ করতে হবে। যারা প্রফিট জেনারেট করতে পারছে না, যারা ভ্যালুয়েট অন্যভাবে করছেন, তারা সেভাবে করবেন। লাইক একজন এইচআর প্রফেশনাল হয়তো কি বলতে পারেন যে আমি এই রিক্রুটমেন্টের মাধ্যমে কোম্পানির এই কাজটা এই সেভ করে দিয়েছি, এই রিক্রুটমেন্ট প্রসেসটা আমি ডেভেলপ করার মাধ্যমে কোম্পানির এত টাকা সেভ করতে পেরেছি, অথবা ইয়ারলি এত% রেভিনিউটা আমি হিট করাতে পেরেছি। তাহলে এই যে পার্সেন্টেজটাকে যখন আপনি তুলে দিবেন, এটার ভ্যালুটা না অনেক বেশি অ্যাড করে আপনার সিভিতে যদি এগুলো তোলা যায়। বাট আপনি যদি বলে দেন যে আমি কোম্পানিতে সি লেভেলের 10টা রিক্রুট করেছিলাম, এই 10টার ভ্যালুটা কি ছিল, ওই ভ্যালুটাকে একটু কম হয়ে যায়। আমি বলবো না যে এটা অ্যাড করলে আপনার সিভিটা একেবারে ভ্যালুলেস হবে, মানে আপনি যদি বলেন যে সি লেভেলের 5জন রিক্রুট করেছিলাম, দ্যাটস ফ্যান্টাস্টিক। যদি সি লেভেলের 5জন রিক্রুট করার ফলে এই সি লেভেলের যারা আসার ফলে আমার কোম্পানির রেভিনিউ ছিল হচ্ছে যেটা গত 2 বছরে 10% বেড়ে গেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই 10% যে বেড়ে গেছে সেটার পিছনে কিন্তু আমি একটা ভালো রিক্রুট করার কারণেই সেটা হয়েছে। সো আপনি সেটাকে এখানে উল্লেখ করে দেন, এটাকে নিয়ে আসুন। তারপরে হচ্ছে আপনার এই অ্যাচিভমেন্ট যদি স্টুডেন্ট হন তাহলে হয়তো আপনি এটাকে বলতে পারছেন, আপনি স্টুডেন্ট হলে আপনি বলবেন যে আমি এতগুলো স্টুডেন্ট নিয়ে, লাইক 1000 অফ স্টুডেন্ট নিয়ে 3000 স্টুডেন্ট ছিল, তাদেরকে নিয়ে আমি এই সেমিনারটা করেছি যেখানে 10 জন এইচআর প্রফেশনাল আসছিলেন, কিংবা আমি এই ইভেন্টটা করেছিলাম যেখানে এতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টরা কানেক্টেড ছিল, আমি ওই কাজটা করেছিলাম যেখানে হচ্ছে এতগুলো প্রফেশনালদেরকে এই কোম্পানির এই দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের প্রফেশনালদেরকে আমি ইনভলভ করিয়েছিলাম। সো এই জিনিসগুলো আপনার ভ্যালু অ্যাড করবে। সো আমি বলবো এই অ্যাচিভমেন্ট গুলোকে এখানে তুলে নিয়ে আসুন।
এন্ড দেন এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্সগুলোকে তুলে আনো। ইনফ্যাক্ট ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স হলো সেটাকে তুলে নিয়ে আসো। রাইট, 3 মাসের এক্সপিরিয়েন্সটাও না অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। অনেক অনেকে বড়। হ্যাঁ, ইন্টার্নশিপটা মানে দেখা যাচ্ছে অনেকে পেইড ইন্টার্নশিপ দিচ্ছে কি দিচ্ছে না, না দিলে যাচ্ছে না, যাবো কি যাবো না, ইন্টার্নশিপের সময়টুকুতে আসবো কি আসবো না, এরকম অনেকেই দেখেছি। বাট আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি যাদেরকে ইন্টার্ন হিসেবে পেয়েছি, আমি আমার লাইফের ফার্স্ট ইন্টার্ন ছিল হচ্ছে গাজী মুর্শিদুল গোলাম মুর্শিদ সাগর। পুরো নামটা আমার আসলে মনে নেই এই মুহূর্তে। সাগর ওর নামটা আমার খুব ভালো করে মনে আছে। ওর ইন্টার্নশিপের ইয়েটাও হচ্ছে খুব মজার। ইন্টার্নশিপের অফারটা আসছিল, আমি একটু শেয়ার করতে চাই। জি অবশ্যই। আঙ্কেল কাজ করতেন হচ্ছে গুলশানে, অগ্রণী ব্যাংকের সম্ভবত, যদি ভুল না করে থাকি। খুবই ভালো মানুষ, এত ভালো মানুষ আমার মনে হয় আমি আমার লাইফে খুব কম মিট করেছি আমি। এবং আমি এটাও ফিল করি সাগর যে এরকম একটা বাবা পেয়েছে, সাগরেরও আসলে অনেক বেশি প্রাউড ফিল করা উচিত আছে। যেটা বলি সেটা হচ্ছে যে উনি একই সাথে আমরা গাড়িতে করে মুভ করছিলাম, মিরপুর যাচ্ছিলাম। আমি যখন কথা বলছিলাম ফোনে, উনি ফিল করলেন যে আমি এইচআর প্রফেশনাল। এন্ড দেন উনি আমার সাথে কথা বলতে বলতে পরিচিত হতে হতে আমাকে জাস্ট অফার করলেন যে আমার ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ তে পড়াশোনা করে, ও এইচআর এ আছে, ওর ইন্টার্নশিপের জন্য আমি হয়তো শুরু হবে, আমি আপনার যদি কোনো সুযোগ থাকে আমাকে জানাবেন। বললাম ইটস ওকে, কোনো সমস্যা নেই, ওকে আমার সাথে দেখা করতে বলে। অ্যান্ড দেন সে আমার সাথে পরবর্তী দেখা করেছিল। অ্যান্ড দেন আই ফিল যে আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে এতটা মানে হাম্বল হতে পারে, অ্যান্ড দেন তার বাবা এতটা মানে এতটা জেন্টলম্যান, আমি আসলে চিন্তা করতে পারিনি। আমরা তাকে নিয়েছিলাম, সে আমার সাথে মানে আমার শেষ সময়টুকুতে সে কাজ করেছিল, আমি যখন প্রাণের শেষ সময় ছিল আমার, সেই সময়টা আমি তখন আরেকটা কোম্পানিতে মুভ করছিলাম। ওই সময়ে সে আমার সাথে কাজ করেছিল, এতটা ডেডিকেটেডলি সে কাজ করেছিল, আমার বিশ্বাসে ওই 3 মাসে এমন কিছু নাই রিক্রুটমেন্ট সিলেকশনের যেটা সে জানেনি। এটা পুরোটাই করেছিল তার জন্য, আমাদের জন্য না। আমরা তাকে যতটা দেখেছিলাম সে কাজ দিলে সে কাজটা খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, একজন প্রফেশনাল এক্সিকিউটিভের মতো সে কাজটা গুছিয়ে ডেলিভারি দিচ্ছে। এবং এসে না কাজ শেষ করার পর সে এসে বলতেছে যে স্যার আর কোনো কাজ কি আছে, থাকলে আমাকে দেন, এই কাজটা শেষ হয়ে গেছে। সো এই যে আমার ফার্স্ট ইন্টার্ন ছিল সে, আমি সারা জীবন তাকে মনে রাখবো। ইনফ্যাক্ট এখনো আমি তার সাথে কানেক্টেড আছি। এখনো ছেলেটা এখনো সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ থেকে পড়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে সে আমাকে নক করেছিল যে ভাইয়া আমি কি করব, আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, কিভাবে করব। সো তাকে আমি এখনো মনে রেখেছি। এবং সর্বশেষ আমি যখন কিছুদিন আগে আমার লাস্ট ইন্টার্নের কথা যদি বলি, আমার লাস্ট ইন্টার্ন ছিল হচ্ছে কেয়া। কেয়া হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সে এইচআরএ ছিল, সে লাস্ট সর্বশেষ আমার ইন্টার্ন ছিল। সেও কাজ করতে হচ্ছে রিক্রুটমেন্ট সিলেকশনে, সেম জিনিসটাও তার সাথে ছিল। সে যেটা করতো কি, খুঁজে খুঁজে নিত যে কাজটা শেষ, স্যার আর কোনো কাজ আছে কিনা। সে বাসায় কাজ নিয়ে যেত, বাসায় নিয়ে সে আমাকে কোয়েশ্চেন ডেভেলপ করে দিয়েছে। বাসায় থেকে সে মেল করতো স্যার আর কোনো কাজ লাগবে কিনা, এই জিনিসটা শেষ হয়েছে, অন্য কিছু করে দিব কিনা। মজার ব্যাপার হচ্ছে শেষ দিকে এসে সে দেখা যাচ্ছে তার ছুটি বোধহয় 2 দিন ছিল, আমরা 2 দিন ছুটি তাকে দিয়েছিলাম, সে বোধহয় ছুটির দিনেও এসে আমাদের সাথে কাজ করেছিল। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে তার ইন্টার্নশিপ শেষ হয়ে গিয়েছিল 24 তারিখে, আমি যদি ভুল না করে থাকি। সে আমাদের সাথে কাজ করেছিল বোধহয় পরের মাসের 1-2 তারিখ, 4 তারিখ পর্যন্ত সে আমাদের সাথে 4 তারিখ পর্যন্ত সে আমাদের কমপ্লিট না হওয়া পর্যন্ত সে কাজ করে হ্যাঁ গেছে। কমপ্লিট না, সে কাজ করছিল, তার নাকি আসতে ভালো লাগছে। সো দ্যাট ওয়াজ দ্য থিং যে আমি যদি কোনোদিন তাকে কোথাও রেফার করার সুযোগ পাই, আমি সবার আগে তাকে রেফার করবো। ডেফিনেটলি তাকেই করবে। কারণ কি আমি তার ভিতরে না ওই ফিলটা পেয়েছি যে সে কি দিচ্ছে আমাকে। এই ইন্টার্নশিপ অবস্থায় স্টুডেন্ট সে চাইলেই অ্যাভয়েড করতে পারতো। ইনফ্যাক্ট আমি যদি আমার কথা বলি, আমি ইন্টার্নশিপ ছিল ওই সময়টাতে আমিও খুব বেশি ডেডিকেটেডলি কাজ করিনি। যদিও সেটা ব্যাংকে ছিল, জেনারেল ব্যাংকিং নিয়ে কাজ করতাম, আমি খুব বিরক্ত হতাম এবং প্রতিদিন একই রেগুলার কাজ। ওই ইন্টার্নশিপ করে আমার একটা সুবিধা হয়েছিল, আমি ডিসিশন নিতে পেরেছিলাম যে লাইফে কোনোদিন ব্যাংকে কাজ করবো না। কারণ হচ্ছে এই বোরিং কাজ মনে হতো যে সারাদিন একই কাজ, কোনো ক্রিয়েটিভ কিছু করার সুযোগ বোধহয় আমার নাই। সো ওই সময়টুকুতে আমি হয়তো এটার প্রতি মনোযোগী হতে পারি। কিন্তু এটা আমার জন্য খুব অন্যায় হয়েছিল, আমি বলবো আমি খুব অন্যায় করেছি। আমার ওই 3 মাসে হয়তো শিখার অনেক সুযোগ ছিল, আমি সেটা নিতে পারিনি। সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি ইন্টার্নশিপের 3 মাসে না প্রচুর কাজ করার সুযোগ আছে। আমি রিকোয়েস্ট করি ওই সময়টাতে না আপনার প্রচুর নেটওয়ার্কিং এর সুযোগ আছে। কিভাবে দেখেন, ওই 3 মাসে একটা এইচআর ডিপার্টমেন্টের, আমি যদি আমার ডিপার্টমেন্টে লাস্ট বলি, সেখানে প্রায় 50 জন এইচআর কাজ করতো প্রফেশনাল। সো লাস্ট এই 50 জন এইচআর প্রফেশনালের সাথে একজন ইন্টার্ন যখন আমার ডিপার্টমেন্টে আসতো, সবার সাথে কানেক্টেড হওয়ার সুযোগ ছিল।
ধরে নিলাম যে 10% এর সাথে সে কানেক্টেড হতে পারলো না, তাও সেখানকার মানে 10 বা 20% এর সাথে যদিও কানেক্টেড না হতে পারে, তাও সেখানকার 30 থেকে 40 জনের সাথে নেটওয়ার্ক করার সুযোগ আছে। এই 40 জন তার জন্য, আমরা ওই যে বলি না যে আমাদের মামা খালু নেই, 30 জনই তার জন্য মামা খালু হবে। 10 জন যদি হয় তাহলে 10 জনই তার জন্য মামা খালু হবে রেফারেন্স দেওয়ার জন্য। যেটা আমি বলছিলাম, আমার ইন্টার্ন সে যদি এখনো আমার কাছে কোথাও রেফারেন্স দেওয়ার সুযোগ থাকে আমি তাকে বলবো। ইনফ্যাক্ট সাগরের কথা বলছিলাম, আমি যদি কখনো, আমি তাকে অনেকবার জবের জন্য প্রপোজাল দিয়েছিলাম, আমি বলছিলাম সাগর চাকরি করবেন, আসেন এই জায়গায় একটা অফার আছে। তো তার পড়াশোনার একটু ভিন্ন জগৎ নিয়ে তার চিন্তা ভাবনা হয়তো আছে, এই কারণে সে পড়াশোনার ইয়েতে চাকরি জীবনে সে প্রবেশ করে না। তো যার কারণে তাকে হয়তো সুযোগ হয় না, কিন্তু অন্য আরো অনেকে আমাদের সেই সুযোগটা হয়েছে। ইনফ্যাক্ট আমি যদি আমার টিমে এখন বলি, আমার টিমে এখন যে একটা ছেলে আছে হায়দার আলী খান রনি, খুবই ক্রিয়েটিভ একটা ছেলে এবং ইন্টেলিজেন্ট একটা ছেলে। হায়দার আলী খান রনি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির কেরিয়ার ক্লাবের প্রেসিডেন্ট। এক্সিলেন্ট একটা ছেলে, এক্সিলেন্ট একটা ছেলে, মানে এতটা ডেডিকেটেড এবং মোটিভেটেড একটা ছেলে। আমি তাকে দেখেছি তার সেমিস্টার পরীক্ষা শেষ করে না, সে ময়মনসিং থেকে ঢাকায় এসেছে শুধুমাত্র একটা সেমিনারে জয়েন করার জন্য। তার সাথে ছেলেপেলেদেরকে নিয়ে রাতে চলে আসছি, সেই রাতে 3টা বাজে আবার জার্নি করেছে ময়মনসিং গিয়েছে। সো আমার কাছে না এই ডেডিকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি হায়দার আলী খান রনিকে একটা কাজ দিয়েছিলাম, কাজটা ছিল হচ্ছে ঈদের আগে। সে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এসে সে মানুষের কাছে যায় নাই, সে আমার কাজটা করে শেষ করে আমাকে ডেলিভারি দিয়েছিল। আমি সেদিন খুব লজ্জিত হয়েছিলাম যে আমি ছেলেটার ঈদের দিনে হয়তো নষ্ট করে দিয়েছি। এখন আমাকে বলেন আমি কেন এই ছেলেটাকে, আমি চাইলেই আমার টিমে সুযোগ হলে আমি কেন নেওয়ার চেষ্টা করবো না, কেন আরেক জায়গায় রেফার করার সুযোগ হলে আমি কেন করবো না। আজকে হায়দার আলী খান রনি আমার টিমে কাজ করছে না, আমার সাথে কাজ করছে, ডেডিকেটেডলি ছেলেটা কাজ করে। তো এরকম ডেডিকেটেড ছেলে যদি হয়, ডেডিকেটেড একটা মানুষ স্টুডেন্ট যদি হয়, আমরা কেন তাকে নিয়ে আগাবো না? সো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে ইন্টার্নশিপ চলাকালীন সময় সেটাকে একটু, আমি বলবো হচ্ছে সিরিয়াসলি নেবেন, ইন্টার্নশিপটাকে একটু বেশি ফোকাসড হয়ে কাজ করবেন। কারণ ওই সময়টাতে কর্পোরেট কালচারটাকে জানার সুযোগ হয়, ওই সময়টাতে সারাউন্ডিংস যারা কাজ করেন তাদের সাথে কাজ করার সুযোগ হয়, ওই সময়টাতে হচ্ছে আপনার নেটওয়ার্কিং বাড়ানোর সুযোগ হয়, এবং একই সাথে হচ্ছে কর্পোরেট কালচার এবং এটিকে দুটোই আপনি জানতে পারবেন। সো প্লিজ আমি রিকোয়েস্ট করবো ওই 3 মাসটাকে ফোকাসড হন। টাকা দিচ্ছে কি দিচ্ছে না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আপনি 3 মাস যদি স্টুডেন্ট লাইফ আপনার নিজের পকেটে টাকা খরচ করে চালাতে পারেন, তো ইন্টার্নশিপের সময়টাও নিজের টাকা খরচ করে চালাতে পারবেন। আপনি যদি টাকা নাও পান, ইন্টার্নশিপটা টাকা না পেলেও চালান। আমি এমনও দেখেছি শিহাব, আপনি অবাক হবে, আপনি জানেন আমি আরএসপিএল এ কাজ করছি। আমার জানা মতে বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা ইন্টার্নশিপে সর্বোচ্চ পরিমাণ অ্যামাউন্টে টাকা দিচ্ছে সেটা হচ্ছে 15,000 টাকা করে ইন্টার্নশিপের জন্য দিচ্ছে। মোস্ট অফ দ্য কোম্পানি 6,000 টাকার বেশি দেয় না, আমার যতদূর জানি। 5,000 হচ্ছে এভারেজ, 6,000 হচ্ছে ম্যাক্স আমি দেখেছি। আমরা 15,000 টাকা করে ইন্টার্নশিপ দিচ্ছি, সাথে করে এটাও অফার করছি যদি আপনি 6 মাস ভালো করে কাজ করেন আপনাকে আমরা পার্মানেন্ট করে নিব, এবং আমাদের কোম্পানিতে ইন্টার্ন থেকে পার্মানেন্ট হওয়ার ঘটনা অনেকগুলো আছে। তো মজার ব্যাপার হচ্ছে ভাই, এই 15,000 টাকার ইন্টার্নশিপের জন্য না অনেক লোককে আমরা ইন্টার্নশিপে কল করে দেখা যাচ্ছে ঘুমাচ্ছি, এখন কথা বলতে পারবো না। অনেকে আছে আই এম নট ইন্টারেস্টেড, আমি ঢাকার বাইরে আছি, এখন আসতে পারবো না। আমরা একদিন সময় দিয়ে ডেকেছিলাম, তাও হচ্ছে মানে এই সুযোগটা তার নেওয়ার এখন সময় নেই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা সুযোগ আপনার সামনে থাকার পর আপনি হেলায় ফেলে দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে সোনার হরিণ নাকি খুঁজে পাওয়া যায় না, মামা খালু ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে আমি বলবো ওই জায়গায় না, আপনাকে ঠিক সময়ে ঠিক জায়গায় আপনি নিজেকে নিয়েছেন কিনা, ঠিক সময়ে ঠিক সুযোগটা আপনার কাছে আসার পর সেটাকে ধরতে পেরেছেন কিনা। দেখেন সাকসেসের একটা ছবি আমার কাছে আছে, আমি যদি সুযোগ পাই আমি হয়তো এই ভিডিওর শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে আমি হয়তো ওটা দেওয়ার চেষ্টা করবো, আমি যদি খুঁজে পাই। ব্যাপারটা ছিল এরকম, একটা কুমির হা করে আছে, কুমিরটা হচ্ছে আমি হা করে বসে আছি, আমার কাছে খাবার আসবে, তো আমি খাবার মানে হচ্ছে সাকসেস, আমার কাছে আসবে, আমার কাছে আমার সবকিছু এসে ধরা দিবে। আর আমার সাকসেসটা হচ্ছে একটা কি যে বলে ছোট ছোট করে হেঁটে যায়, এটাকে কি বলে, কচ্ছপ বা সরি শামুক। আমার সাকসেসটা ছিল হচ্ছে শামুকটা আমার কাছে হেঁটে আস্তে 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 না আমার দেখা যাচ্ছে আমি না খেয়ে এই কুমিরটা মরে গেছে, এবং যখন কুমিরের কাছে ওই শামুকটা আসছে তখন কুমিরটা মনে করেন একদম কঙ্কাল হয়ে গেছে। তো ব্যাপারটা যেন এরকম না হয়, সাকসেস আমার কাছে হেঁটে হেঁটে আসবে, ততদিনে আমি মরে কঙ্কাল হয়ে যেন না যাই। সাকসেসটা আমার কাছে কোনোদিন আসবে না, সাকসেসের জায়গাতে থাকলে আমাকে ঠিক সময়ে ঠিক মুহূর্তে ওই জায়গাটা গ্র্যাব করতে হবে, ধরে ফেলতে হবে। আমি যদি ধরতে পারি তাহলে ওইটা আমার।
আচ্ছা, আমরা অনেক কথা বলে ফেললাম ইন্টার্নশিপ নিয়ে। তো আমি যেটা বলছিলাম যে এক্সপেরিয়েন্সের জায়গাতে আপনার এক্সপেরিয়েন্সটাকে ফোকাস করে ওই জায়গাতে দিয়ে দিবেন। এক্সপেরিয়েন্সটাকে কি করবেন, শুধু এরকম নয় যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কাজ করেছিলাম, এই পজিশনে কাজ করেছিলাম, অমুক কোম্পানিতে কাজ করেছিলাম, এই কথা দিয়ে শেষ নয়। কি কাজ করেছিলেন জেডিটাকে স্পষ্ট করে তুলে নিয়ে আসুন। আবার জেডি করতে গিয়ে যেন এরকম না হয় যে ডেইলি ইমেল চেকিং করতেন সেটাকেও আপনি আপনার জেডিতে নিয়ে আসতেন, প্রতিদিন ফোন কল রিসিভ করতেন, ফোন কল করতেন, সেটাও যেন আপনার জেডিতে না নিয়ে আসা হয়। এটা জেডির অংশ নয়। ফোন কল সকল প্রফেশনালকে রিসিভ করতে হয়, সকল প্রফেশনালকে ফোন করতে হয়, প্রফেশনাল না হলেও জীবনে ফোন করতেই হয়, ইমেল রিসিভ করতেই হয়, ইমেল করতেই হয়। এটা পার্সোনাল লাইফই বলেন আর প্রফেশনাল লাইফই বলেন, এটা একটা অংশ। আমরা এখন এই ইমেল একদম খুব বেশি সহজের যুগে চলে আসছে, আমরা এখন ইমেল করতেই হয়। তো এটা আপনার এক্সট্রা কারিকুলার মানে এক্সট্রা কোনো মানে আমি বলবো জব ডেসক্রিপশন হতে পারে না। জব ডেসক্রিপশন হবে হচ্ছে আপনি সারাদিনের স্পেশাল বা বছরের বা দিনের কি করছেন সেই স্পেশাল জিনিসটাকে এই জায়গায় তুলে নিয়ে আসুন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমি বলবো আপনার জেডিটাকে বুঝুন, কোনটা কোনটা দিবেন, কোনটা কোনটা দিবেন না, এটারও চিন্তা করতে হবে কি দিব কি দিব না। এটার জন্য প্রফেশনালদের সাথে প্রয়োজনে কথা বলতে পারেন। তাহলে এক্সপেরিয়েন্সের অংশটুকু ওখানে দেওয়ার পর আপনার পরের অংশটুকু যে আমরা বলেছিলাম যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে সেখানে নিয়ে আসুন। একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাতে কি করবেন, আপনি যদি গোল্ড মেডেলিস্ট হন আমি রিকোয়েস্ট করবো এটাকে এখানে তুলে নিয়ে আসুন। আপনি যদি কোনো সাবজেক্টের টপার হন এটাকে এখানে স্পেশালি তুলে নিয়ে আসুন। আপনি যদি কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকে সেটাকে এই জায়গায় নিয়ে আসুন। আপনি শুধু রেজাল্ট দিয়ে দিলেন আউট অফ 4 এত পেয়েছি, এমবিএ করেছি অমুক ইউনিভার্সিটি থেকে করেছি, এটা হচ্ছে জেনারেল একটা দেখা যাচ্ছে অ্যাজ ইউজুয়াল সবাই দিয়ে দিচ্ছে। আপনি একটু আলাদা কিছু দিয়ে দেন, আপনি আলাদা কিছু আনুন। আপনি এই সাবজেক্টে টপার ছিলেন, ওই সেমিস্টারে আপনি টপার ছিলেন, আপনি ক্লাস রিপ্রেজেন্ট করেছেন, আপনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলেন, দুই একটা জাস্ট একটু পয়েন্ট এই জায়গাতে তুলে নিয়ে আসুন। তাহলে কি হচ্ছে আপনার ওই যে এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করছে। আমি বলছি যে আপনার সিভিতে যেন এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করে, ওই জায়গাটাতে ফোকাস থাকবেন সবসময়। তাহলে একাডেমিকটাকে তুলে আনার পর অনেকেই দেখেছি শুধু লাস্ট এমন করে যে শুধু এমবিএ করলে এমবিএটাকে দিয়ে দিচ্ছে, বিবিএ করলে শুধু বিবিএটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমি তো এমবিএ এমনি এমনি করি নাই, এসএসসি এইচএসসি বিবিএ পাশ করেই তো এমবিএ তে এসেছি, তাই না? তো এমবিএ দিলে আপনার বুঝে নিতে হবে যে ভাই আমি এসএসসি এইচএসসি বিবিএ পাশ করে এসেছি। সো প্লিজ এই এরোগেন্সটা দেখাবেন না সিভিতে। আপনার সবগুলো ইনফরমেশনই ওখানে দিন। কেন দিবেন? কারণটা হচ্ছে এসএসসি তে যদি আপনি ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেন, সেটা আমরা যখন দেখি এসএসসি এবং এইচএসসি তে আউট অফ 5 এ 5 পেয়েছে, ওয়াও, আমরা সেটাকে ওয়াও বলি। সত্যি বলছি, আমরা সেটাকে ফিল করি যে আপনি ভালো স্টুডেন্ট, আপনাকে আমাদের ভালোভাবে ট্রিট করা উচিত। এই ফিলটুকু আমাদের আছে, আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এমনও হয় যদি আপনি এসএসসি তে রেজাল্ট খুবই খারাপ করেছেন, 3 পয়েন্ট সামথিং পেয়েছেন, আপনি এইচএসসি তে 4 পয়েন্ট সামথিং পেয়েছেন, আপনি বিবিএ তে এসে 3.7 এর মতো পেয়েছেন, আমরা ফিল করি যে ছেলেটা এসএসসি তে খারাপ করেছিল, এরপরে এক্সট্রিম স্ট্রাগল করে সে নিজেকে আপগ্রেড করে নিয়ে গেছে। আমরা এই স্ট্রাগলটাকে ভ্যালু দিই। আপনি রেজাল্ট খারাপ করেছেন, হয়তো ভাবছেন যে রেজাল্ট খারাপ করেছি সেটাকে দিব না, কিন্তু আমরা এটাকে ভ্যালু দিই। আমরা বলছি যে আপনি রেজাল্ট খারাপ করে আপনি রেজাল্টটাকে ভালো দিকে নিয়ে গেছেন, সো আমরা এটাকে ভ্যালু দিচ্ছি। সো আপনাকে এই জিনিসগুলোকে তুলে নিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা স্টেটমেন্টে এখানে কিন্তু এক একটা গল্প, এই গল্পগুলো কিন্তু আমরাও পড়ার চেষ্টা করি, আমরা আমাদেরকে ওই গল্পগুলো পড়তে দিই। তো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে ইনফরমেশন যেন সবগুলোই থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে একাডেমিক রেজাল্টটাকে বা ইনফরমেশন গুলোকে অনেকে করে কি বক্স করে ছক আকারে দিয়ে দেয়। আমি বলবো এটাতে একটু বেশি ওল্ড হয়ে যায়, আমরা ওইটাতে না যাই, একটু সুন্দর করে গুছিয়ে কিভাবে দেওয়া যায় ওটার দিকে একটু ক্রিয়েটিভ ওয়েতে একটু ফোকাস করি, যেন এটাকে শুধু বক্স করে একটা দিয়ে দিলাম, যেন ইনফরমেশনটা এরকম না হয়। ওইটাকে একটু দেখবেন অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া যায়। এখন যদি বলেন কিভাবে দেওয়া যায়, এটাকে হয়তো আমি আসলে মুখে তো বলা যায় না। এই খেলাটা হচ্ছে আপনি ওয়ার্ডে যেহেতু খেলছেন বা আপনি অন্য কোনো মাধ্যমেও যদি খেলে থাকেন তাহলে সেখানে খেলবেন, বাট আমি বলবো এখানে একটু খেলুন। যদি অন্যরা বক্সে দিচ্ছে আপনি বক্সে কেন দিবেন? তো আপনি যে ডিফারেন্ট, এটাকে প্রমাণ করার জায়গা অসংখ্য জায়গা আছে, এই পুরো সিভিতে না অনেক জায়গাগুলো আছে। সো আপনি ওই জায়গাগুলোতে ফোকাসড হন। তারপরে যে জায়গাটাতে ফোকাস করবেন, তারপরে সেটা হচ্ছে যে ট্রেনিং। আপনি লাইফে অসংখ্য ট্রেনিং করেছেন বা করছেন, বা অনেকে আছে চিন্তা করছেন যে কেন ট্রেনিং করব। আজকেও এমনও অনেকেই আছে যে আমাদের লাইভ সেশন হয়তো দেখেছেন, আমরা যেহেতু শেয়ার করেছি বা আপনার গ্রুপ থেকে পেজ থেকে আপনারা অনেকবার করেছেন, অনেকেই আছে তো কেন এই সেশনে যাব, আমি তার চেয়ে বরং ফেসবুকে একটু স্ক্রল করি। আবার আমাদের সাথে এখন হয়তো অনেকেই আছেন যারা এই লাইভ দেখছেন বা এবং পরবর্তীতে এই পুরো লাইভটা দেখবেন, থাউজেন্ড অফ দ্য পিপল দেখা যাচ্ছে। মোটামুটি এই সিবি রাইটিং এর আগে আমাদের একটা সেশন হয়েছিল, সেই সেশনও আমি দেখেছিলাম প্রায় 4-5 হাজার লোক আমার সেই ভিডিওটা দেখেছিল। তাহলে যারা দেখেছিল তাদের এবং যারা দেখে নাই, যারা স্ক্রল করে পার করে চলে গিয়েছে, তাদের মাঝে পার্থক্যটা কোথায়?
পার্থক্যটা হচ্ছে এই যে আমি আজকে আপনাকে আমার লাইফ থেকে কিছু জিনিস শেয়ার করছি। আমি তো এই গত 9-10 বছর ধরে কাজ করে আমি যা শিখেছি তার কিছু হলেও তো দেওয়ার চেষ্টা করছি। যেটা আমার কাছে খারাপ লাগছে আমি হয়তো সেটা আপনাকে বলছি, যেটা আমার কাছে ভালো লাগছে সেটাও আমি আপনাকে জানাচ্ছি। এই যে ভালো লাগা এবং না লাগার যে জায়গাগুলি, এটা তো আপনাকে কেউ জানাবে না। আপনি তো হয়তো এমনিতে আমাকে এভাবে পেতেন না। আজকে হয়তো শিহাব আমাকে লাইভে নিয়ে এসেছে বলেই হয়তো আপনারা আমাকে কানেক্ট হচ্ছে বা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন। আমার 1-1.5 ঘন্টা সময় আপনি পাচ্ছেন। এই যে জায়গাটা হয়তো আপনি অন্য সময় যদি আমাকে ফোন করতেন, আমার এই 1.5 ঘন্টা কিন্তু আমি কোনোদিন কাউকে দিব না, খুব বেশি কাছের না হলে, তাই না? অথবা আপনার কাছে রিচ করাটাও হয়তো এত ইজিয়ার হবে না, হয়তো হবে না, রাইট। সো জায়গাটা হচ্ছে কি, যেহেতু আপনারা আজকে এখানে শুনছেন তার মানে হচ্ছে আপনি গেইনার, আপনি একটা ট্রেনিং এ যাচ্ছেন, আপনি নিশ্চয়ই সেই জায়গা থেকে কিছু না কিছু লার্নিং পয়েন্ট আপনার থাকবেই, এবং প্রচন্ড বাজে ট্রেনিং হলেও না সেখানে কিছু শিখার জায়গা থাকে। একটা কি লাইন হলো শিখবেন? শেখা যাবে। রাইট, একটা লাইন হলেও সেখানে শেখার থাকে। এবং আমি যদি বলি যে ধরে নেন ওই ট্রেনিং এর ভিতর শেখার জন্য কোনো ধরনের কোনো ইনফরমেশন ছিল না, তাও আপনার লার্নিং আছে। সেই লার্নিংটা হচ্ছে একটা প্রেজেন্টেশনে কি কি জিনিস দিলে প্রেজেন্টেশনটা খারাপ হয়, সেটা হচ্ছে আপনার লার্নিং। আপনি পরবর্তীতে যদি কোনোদিন নিজেই প্রেজেন্টেশন দেন তাহলে এই জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটাও আপনার লার্নিং। এর প্রত্যেকটা জিনিসেরই না লার্নিং আছে। আপনার খারাপ জায়গা থেকেও শিখার আছে, ভালো জায়গা থেকেও শিখার আছে। সো আপনি শিখছেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, ট্রেনিং, প্রচুর ট্রেনিং এর সুযোগ হয়েছে, প্রচুর ট্রেনিং এর সুযোগ এই মুহূর্তে আমি বলবো আমাদের সময়টাতে আমরা এই জিনিসগুলো পাইনি। আমাদেরকে ভুলভাল সাজেশন দেওয়ার প্রচুর লোক ছিল। প্রচুর লোক ছিল, এটা এভাবে বলবো না, এটা নেগেটিভ হয়ে যায়। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে সাজেশন দেওয়ার আসলে সঠিক লোকটা তখন ছিল না। কিন্তু এখন যেটা হচ্ছে, মিডিয়া অনেক ওপেন হয়ে গেছে, মানে ওয়ার্ল্ড অনেক ওপেন হয়ে গেছে। আমরা চাইলেই না, আমি যেটা হয় আমার ইমেইলে প্রতিদিন জন ম্যাক্সওয়েল নামে একজন ভদ্রলোক আছেন, ইনি হচ্ছেন একজন ট্রান্সফরমেশন লিডার। উনি প্রতিদিন আমার মেইলে একটা করে মেইল পাঠান, সেটা হচ্ছে উনি স্পেশাল কিছু ওয়ার্ড নিয়ে না প্রতিদিন 1 মিনিট 2 মিনিট করে কি করেন, ওই ওয়ার্ডের মাহাত্ম্য বোঝানোর চেষ্টা করেন। লাইক ধরে সেটা হতে পারে হচ্ছে ড্রিমটাকে নিয়ে না উনি কর্পোরেট কালচারের সাথে ম্যাচ করিয়ে কিছু সুন্দর সুন্দর করে গুছিয়ে 1 মিনিটে আপনি দেখতে পারেন, ইউটিউবে এটা আছে, আপনারা যারা শুনছেন তারাও দেখতে পারেন, মিনিটস উইথ জন ম্যাক্সওয়েল। আমি রিকোয়েস্ট করি, আমি সাজেস্ট করি, আমি যাদেরকে পাই তাদের সবাইকে আমি মেইলগুলো সেন্ড করি। তো মিনিটস উইথ জন ম্যাক্সওয়েল যদি হয়, কি করে উনি প্রতিদিন একটা করে মেইল পাঠায়, সপ্তাহে 5টা মেইল পাঠায়, এবং 5টা মেইলের পর সপ্তাহ শেষে উনি ওই 5টা মেইলকে আবার একসাথে করে একটা উইকলি রিক্যাপ পাঠায়। এই পুরো মেইলটাতে যেটা হয়, আমি প্রতিদিন নতুন করে কিছু শব্দ শিখছি, নতুন করে শব্দের মানে কিছু শিখছি, নতুন করে শব্দের ভিতর ঢুকে যাচ্ছি, ঢুবে সেটা নতুন করে কিছু শিখছি। এখন অনেকের কাছে হচ্ছে আমাদেরকে এই জন ম্যাক্সওয়েল যিনি শিখিয়েছিলেন, আমার ডিরেক্টর ম্যাডাম, আমি ম্যাডামের কাছে খুবই কৃতজ্ঞ, প্রচুর অনেক কিছু শিখেছি আমি ম্যাডামের কাছে, আমার শ্রদ্ধেয় সীমা ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম আমাদেরকে না জোর করে, এই তোমার মোবাইল দাও আমি দেখবো তুমি সাবস্ক্রাইব করেছো কিনা, ম্যাডাম জোর করে আমাদেরকে সাবস্ক্রাইব করিয়েছিল। তখন মনে হচ্ছিল যে জোর করে সাবস্ক্রাইব করাচ্ছে, মানে কি জিনিসটা। যখন সাবস্ক্রাইব করালো, মেইল পেলাম, তখন আমি মেইল দেখলাম, আমি যখন সেই জায়গাগুলোতে কি করলাম, ভিডিওগুলো দেখা শুরু করলাম, ইউটিউবে ঢোকা শুরু করলাম, এবং ওনাকে ফেসবুকে কি করলাম, এখন আমার ফেসবুকে একজনকেই আমি হচ্ছে টপ প্রায়োরিটিতে দিয়ে রেখেছি, সি ফার্স্ট দিয়ে রেখেছি, সেটা হচ্ছে জন ম্যাক্সওয়েলের সেই পেজটা, যেন প্রতিদিন সে কি দিয়েছে সেটা যেন আমি আগে দেখতে পাই, বিকজ অফ আমি এতটাই পছন্দ করেছি। এখন আমাদের সাথেই হয়তো অনেকেই আছেন যারা সেই জিনিসটাই করছে, তিনি হয়তো এখনো সে মেইল খুঁজে দেখছেন না, এখনো সে মেইলটা হয়তো আসছে, সে খুঁজে দেখার চেষ্টা করছে না যে কেন সে মেইলটা আসছে, সে মেইলে কি আসলে মিনিং আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যখন খুলে দেখছি আমি সেটাকে গ্রহণ করার চেষ্টা করছি, আবার অনেকেই আছে সেটাকে দেখছে না, সেটাকে গ্রহণ করার চেষ্টা করছে না, এটাও না ঠিক একই রকম। আবার এই যে জন ম্যাক্সওয়েল এখন শিখাচ্ছেন, জন ম্যাক্সওয়েলের যে শেখানোর মাধ্যমটা আজকে সহজ হয়ে গেছে। ভদ্রলোক অনেক বছরই লিডারশিপ ট্রেনিং করে, আজকে থেকে 10 বছর আগে এতটা সহজ ছিল না। ইমেলে চাইলে উনি মেল পাঠিয়ে দিতে পারেন, ইউটিউবে চাইলে এত সুন্দর করে ভিডিও আপ করে দিতে পারেন। আজকে সবকিছু সহজ হয়েছে বলেই আমি তাকে খুব সহজ প্রতিদিন একটা করে মেল পাচ্ছি, প্রতিদিন লার্নিং এর জায়গা তৈরি হচ্ছে। আমার জানার ইচ্ছে আছে বলেই আমি প্রতিদিন ইউটিউবে ঢুকে প্রচুর প্রচুর লার্নিং এর ভিডিও দেখতে পাচ্ছি। আমার জানার ইচ্ছা আছে বলেই আমি প্রতিদিন গুগল সার্চ করে করে বিভিন্ন ব্লগ পড়ছি, বিভিন্ন ব্লগ দেখছি। কারণটা হচ্ছে কি, আমার জানার জায়গাটা এখন সহজ, আমি চাইলেই একটা ক্লিক করে অনেক কিছু জানতে পারছি। আমাদের সময় সেটা ছিল না। সো এখন যেহেতু এই সুযোগটা আছে, আমি রিকোয়েস্ট করবো সবার কাছে এই সুযোগটা কাজে লাগান। আপনি যে জানেন, জানার অনেক সুযোগ আছে, জানার চেষ্টা করুন, জানার জন্য আপনি মানুষের কাছে যেতে হবে।
আপনি গ্রহণ করেন, পজিটিভটা গ্রহণ করেন। যেমন আমি যদি সিএলডি কে এই জায়গায় নিয়ে আসতে চাই, আমি দেখেছি সিএলডি স্টুডেন্টদেরকে নিয়ে প্রচুর কাজ করছে, তাদের গ্রুমিং করার জন্য, তাদেরকে দেখা যাচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা একটা মডিউল দ্বারা করিয়ে সুন্দর করে সেই মডিউলটাকে দিয়ে স্টুডেন্টদের শিখাচ্ছে। কি শিখাচ্ছে সেখানে? আমি দেখছি যে সুন্দর করে তাকে কোথায় কিভাবে কথা বলতে হবে, কিভাবে একটা ইমেল লিখতে হবে, কিভাবে কর্পোরেট বসদের সাথে কথা বলতে হবে, কি কি ডুজ এন্ড ডোন্টস কি আছে, কর্পোরেট এটিকেট কি আছে, কমিউনিকেশনের কি কি ধরনের রুলস আছে, এবং আরো অনেক কিছু আছে সেটা আপনি আরো ভালো বলতে পারবেন। আপনার এই সবগুলো প্রোগ্রাম ডিজাইন করেছে। আপনি একটা স্টুডেন্ট কি হচ্ছে, স্টুডেন্ট থাকা অবস্থায় তাকে শিখিয়ে কর্পোরেটের জন্য তৈরি করে দিচ্ছে। এই যে জিনিসটা, এটা কিন্তু কেউ করে দিচ্ছে না। সো যারা সিএলএ কানেক্টেড হচ্ছে তারা কিন্তু এই জিনিসগুলো পাচ্ছে। ঠিক একই রকম ভাবে যারা ক্রিকেট ক্লাব করছে তারা কিছু না কিছু পাচ্ছে, একই রকম ভাবে আরো অন্যান্য অর্গানাইজেশন যারা আছে করছে তারা কিন্তু কিছু না কিছু পাচ্ছে। তাহলে আমি রিকোয়েস্ট করবো, এই যে যারা সোসাইটি গুলো আছে, যারা ট্রেনিং গুলো করাচ্ছে, অ্যারেঞ্জ করাচ্ছে, 200-500 টাকার দিকে তাকাবেন না প্লিজ। টপিকটার দিকে, টপিকটা ইম্পর্টেন্ট কিনা, ট্রেনার ভালো কিনা, দুটো জায়গাতে একটু দেখবেন। আমাদের দেশে আবার ট্রেনিংটাকে নিয়েও না একটু, এখন আমি বলবো একটু খারাপ অবস্থাও হয়তো তৈরি হয়ে গেছে। অনেকেই দেখা যাচ্ছে ট্রেনার হয়ে গেছি আমরা। তো এত বেশি ট্রেনার হয়ে গেছে যে আসলে ভালো ভালো ট্রেনার যারা আছেন আমাদের দেশে কিন্তু প্রচুর ইন্টারনেট ট্রেনার আছেন। আপনি জানেন আপনার অনেক লাইভ প্রোগ্রামে তারা এসেছে এবং আপনার সিএলডি প্রোগ্রামেও আপনি তাদেরকে নিয়ে এসেছেন। তারা সবাই ইন্টারন্যাশনাল ট্রেনার এবং বাংলাদেশের বাইরে গিয়ে ট্রেনিং করছে। সো আমাদের দেশে আসলে ট্রেনার বেড়ে যাওয়াতে হয়েছে কি, একটু ভালো ট্রেনার মাঝে মাঝে একটু সংকোচ বোধ করে ফেলে অনেক জায়গাতে। আপনি যারা ট্রেনিং দেখছেন বা করবেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো ট্রেনিং টপিকটা দেখে কারা করাতে দেখে নেবেন। এই তিনটা জিনিসের মধ্যে ফোকাস রেখে ট্রেনিং করেন। 1000 টাকা, 500 টাকা, 2000-5000 টাকা খরচ করলেন আপনার লস হবে না। আমি আবারও বলছি আপনার লস হবে না। আপনার জানার জায়গাটা কোনো শিক্ষাই না কোনোদিনই, আমি বলবো কোনো শিক্ষাই একদম মাঠে মারা যায় না। সব শিক্ষাই কোনো না কোনোদিন কাজে লাগে। আমি যদি আমার ছোট এক্সপিরিয়েন্স দিই, সেটা হচ্ছে যে আমি আমার যখন কম্পিউটার কিনি, আমার শখ ছিল আমি কম্পিউটার 100% শিখবো। কি আছে এটা আমি দেখতে চাই। মজার ব্যাপার হচ্ছে শিহাব, আপনি অবাক হবেন, আমার সেই কম্পিউটার না আমি শেষ পর্যন্ত ভাঙাড়ির কাছে বিক্রি করেছি। সিআরটি মনিটর ছিল, শুধু সেই সিআরটি মনিটরটা 1500 টাকা বিক্রি করেছি। আদার দেন আমার পুরো যা ছিল সব আমি ভাঙাড়ির কাছে বিক্রি করেছি, আর কোথাও দিতে পারিনি। মাদারবোর্ড বলেন, র্যাম বলেন, সিপিইউ বলেন, ভিতরে যা কিছু ছিল আমি খুলে খুলে দেখেছি। আমি বুঝতে চেষ্টা করেছি যে কম্পিউটারটা কি আমাকে জানতে হবে। সেই ঘটনাটা হচ্ছে 2007-এর দিকের ঘটনা বা 8-9-এর দিকের ঘটনা। একটু ডিস্টার্ব করছে মনে হয়, আপনার কথা একটু কেটে কেটে আসছে। ওকে, আমার মনে হয় ইন্টারনেট আসলে এটা একটু আমাদেরকে মেনে নিতে হবে, কারণ ইন্টারনেটের উপর আসলে কারোর আমাদের হাত নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এখনো ওই লেভেলে অ্যাডভান্স মানে আমরা পৌঁছাতে পারিনি যে সুপার ফাস্ট ইন্টারনেট পাওয়া যাবে। যতটুকু হয় আমাদেরকে একটু কনসিডার করতে হবে আর কি। সেটাই আমার বিশ্বাস যে যারা ভিউয়ার্স আছে তারাও আমাদেরকে একটু মেনে নিতে হবে, কারণ এটা একেবারেই আমাদের হাতে কারোর হাতেই নেই। আমি চাইলেও ইন্টারনেট স্পিড এখন বাড়াতে পারবো না, আমি চাইলেও হয়তো ইন্টারনেটের যে প্রবলেমটা আছে সেটার সমাধান দিতে পারবো। এটা লাইফের অংশ, আমরা এটাকে ধরেই আগাই। আমরা হচ্ছে যে যেটা হচ্ছে এরকম অনেক প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে দিতে হবে। তো আমি যেটা বলছিলাম, ট্রেনিং এর প্রতি ফোকাস থাকবে, যত জায়গায় যত ভালো ভালো ট্রেনিং পাওয়ার সুযোগ পাবেন করবেন। এবং আমি বলবো যে শুধু টাকা দিয়ে নয়, ফ্রি অনেক ট্রেনিং করায়। এবং আমি যদি বলি আমি স্কিলের সাথে যেটা করেছিলাম আমার যত মনে পড়ে, সেটা হচ্ছে বোধহয় এই করে কোনো প্রোগ্রাম ছিল না, স্টুডেন্টদের জন্য একেবারে ওপেন ছিল। ইনফ্যাক্ট সিএলডি আমি অসংখ্য প্রোগ্রাম দেখেছি যেগুলোতে পেমেন্টের অপশন থাকলেও স্টুডেন্টদেরকে বলে দেয় যে প্রবলেম থাকলে জানালে তারা ফ্রি ট্রেনিং করার ব্যবস্থা করে দিচ্ছে। তো এটা আমি সব সোসাইটিকে দেখেছি, এই সুযোগটা আছে। স্টুডেন্ট টাকা পে করতে না পারলেও তাকে বলে না যে তুমি ট্রেনিং করতে পারবে না। এরকম হার্ডলাইনে যাওয়ার সোসাইটির সংখ্যা বাংলাদেশে নাই। আমরা খুব বেশি এরকম না যে এত খারাপ মানুষ, আমরা এত খারাপ মানুষ কেউই না। আপনার যদি জানার আগ্রহ থাকে, সোসাইটিকে জানালে বা ওই টিমটাকে জানালে বা যারা ট্রেনিং অ্যারেঞ্জ করছে তাদেরকে জানালে আপনাকে ডেফিনেটলি তারা একটা সুযোগ অবশ্যই করে দিবে। তো ট্রেনিং গুলো অ্যাটেন্ড করুন, কিছু না কিছু লার্নিং আপনার সেখান থেকে থাকবে। তাহলে ধারাবাহিকভাবে আমি বলেছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, ক্যারিয়ার অবজেক্টিভ থাকতে পারে, প্রফেশনাল সামারি থাকবে, এক্সপেরিয়েন্স থাকবে, আপনার একাডেমিক ইনফরমেশন থাকবে, আপনার ট্রেনিং ইনফরমেশন থাকবে। এবার আমরা মোটামুটি মেইন পয়েন্ট গুলো শেষ করে ফেলেছি। এবার যে
আমি নিয়ে আসতে পারি, কোন কোন জায়গায় আমি আমার মাস্টার করছি। আমার ডেফিনেটলি আমরা সবাই কোনো না কোনো জায়গায় মাস্টার, ওই মাস্টার কোন জায়গাতে সেগুলোকে তুলে নিয়ে আসি। আমি রিকোয়েস্ট করবো এমন কোন জিনিস আপনি জানেন না, আপনি বলছেন যে আপনি হচ্ছে মাল্টিটাস্কার, আপনি মাল্টিটাস্কিংটাই জানেন না, বা মাল্টিটাস্কিং এর পজিটিভ এবং নেগেটিভ সাইড জানেন না, আপনি ভাবছেন মাল্টিটাস্কিং ইজ এ গুড থিং, কিছু কিছু সময় মাল্টিটাস্কিং ইজ নট এ গুড থিং। মাল্টিটাস্কিং কিছু কিছু জায়গায় করা কোনোভাবেই উচিত হবে না। আপনি যদি ধরে নেন যে মাল্টিটাস্কিং আমি মানে হচ্ছে অসাধারণ যে আমি মাল্টিটাস্কার, কিন্তু জবের জন্য মাল্টিটাস্কিংটা ইম্পর্টেন্ট না, তখন আপনার জন্য এটা হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে জানতে হবে যে কোন পজিশনের জন্য কোন স্কিলসটাকে নিয়ে আসবো দরকার। জি। সো স্কিলস এর জায়গায় আপনার স্কিল কি কি দিতে পারেন বা কি কি দিবেন সেটা জানার জন্য নিজের ভিতরে ডুব দিতে হবে, সেলফ অ্যানালাইসিস করতে হবে, নিজেকে জানতে হবে। তো নিজেকে জেনে নিজের ভালো যেটা সেটা করে নিয়ে আসুন। তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট এবং কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তখন নিয়ে আসুন। আপনার ইন্টারেস্ট কোথায় আছে, অ্যাক্টিভিটিস গুলো কি করছেন সেটা নিয়ে আসুন। ইন্টারেস্ট বা হবিস যখন দেখবেন তখন আমি রিকোয়েস্ট করবো একটা জায়গায় ফোকাস রাখবেন। আপনি বই পড়তে পছন্দ করেন, কিন্তু আপনাকে প্রশ্ন করা হলো সর্বশেষ কোন বইটা পড়েছেন, কত আগে পড়েছেন, আপনি উত্তর দিতে পারছেন। আপনাকে বলা হচ্ছে প্রিয় 5টা বইয়ের নাম বলেন, আপনি বলতে পারছেন না। আপনি বলছেন আপনি ট্রাভেলিং পছন্দ করেন, কিন্তু আপনি ট্রাভেলিং এর মানে কোথায় কোথায় ভ্রমণ করেছেন তার 5টা জায়গার নাম বলতে পারছেন না। কেন ট্রাভেল করেছেন সেই জায়গায় সেটা বলতে পারছেন না। তাহলে এই জিনিসগুলো না নেগেটিভ হয়ে যাবে, আর হিট হয়ে যায়। তো এমন কোনো হবি, এমন কোনো কিছু দিবেন না যা আপনি আসলে জানেন না, বুঝেন না, বা এর সাথে আপনি কানেক্টেড। এমন কিছুই দিবেন যেটা হচ্ছে আপনি পছন্দ করেন, যেটার সাথে আপনি কানেক্টেড, যেটা আপনি সত্যি আপনি বলছেন ছবি তো ফটোগ্রাফি আপনার ভালো লাগে, তো আপনি জানেন না ফটোগ্রাফির জন্য আপনার কি কি ধরনের টেকনিক চান্স ওই জায়গায় আছে যেগুলো ফোকাস করা উচিত। সো এই জিনিসটা করা যাবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ডিটেইলসে আসলে পার্সোনাল ডিটেইলসে যখন আসবেন তখন মনে রাখবেন মোস্ট অফ দ্য টাইম আমাদের এখনকার জেনারেশন যেটা করে পার্সোনাল ডিটেইলসে শুধু নিজের নাম দিয়ে খালাস, আর কিছু দিতে চায়। এটা ফলো করতে চায় কি, যে ফলো করতে চায় ওয়েস্টার্ন যে সিভি ফরম্যাটটা আছে সেটা তো ফলো করতে চায়। আমি রিকোয়েস্ট করব ওয়েস্টার্ন ফরম্যাটটা আমরা এখনো তৈরি হইনি ওটার জন্য, বিকজ অফ ওয়েস্টার্ন কালচারে পার্সোনাল ইনফরমেশন জানতে চাওয়া ইজ অলমোস্ট এ ক্রাইম। আপনি আমার পার্সোনাল ইনফরমেশন প্রয়োজন ছাড়া জানতে পারবেন না, কিন্তু আমাদের দেশে আসলে তার সুযোগটা এখনো নাই। বিকজ অফ আমাদের দেশে আপনার বাইরের দেশগুলোতে তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা নাগরিক আছে প্রত্যেকটা পার্সনেরই ইন্ডিভিজুয়াল ডাটা সরকারের কাছে আছে। যে কেউ চাইলে যে চাইলে সেই জায়গাটা ভ্যালিডিটির জন্য অ্যাক্সেস নিতে পারে। আমাদের দেশে তো এটা সুযোগ নেই। তো আমাকে কি করতে হচ্ছে, আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো একটু দিতেই হচ্ছে, আপনার পার্সোনাল ইনফরমেশন আমাকে দিতেই হবে। একটু যদি না দিয়ে দেন তাহলে আমার কি হচ্ছে, আমি আসলে আপনার এটাতে পিছিয়ে যাচ্ছি, বিকজ আমাকেও ডাটাবেজ মেনটেন করতে হয়। আমার একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজে আমি হচ্ছে আপনার বাবা মায়ের নাম, আপনার ভোটার আইডি কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার, এগুলোকে আমরা একটু নিয়ে আসবো, জরুরি হয়ে যায়। তো এগুলো একটু আমি রিকোয়েস্ট করবো, মানে বেশি কিছু তো না, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, রেজিডেন্ট অ্যাড্রেস, বাবা মায়ের নাম, আপনার ড্রাইভিং ইনফরমেশন লাইসেন্স সেটা অথবা পাসপোর্ট থাকলে সেটা, কিংবা আপনার ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ আপনার আইডেন্টিটি যেটাতে আছে সেটাতে আপনাকে আমরা মানে ন্যাশনালি আপনার আইডেন্টিটি সেটা যেন একটু দেওয়া হয়। আপনি ব্লাড গ্রুপ চাইলে ইনক্লুড করতে পারেন, আপনি চাইলে আরো দুই চারটা অন্য ইনফরমেশন দিতে পারেন, না দিতে পারেন, এই যে কয়টা বলছি এই কয়টার জন্য অবশ্যই দেওয়া হয়। এগুলো আসলে প্রত্যেকটা কোম্পানির পার্সোনাল ডাটাবেজের জন্য এগুলো দরকার, এগুলো রাখতে হয়। এখন বলতে পারেন যে কেন এত ইনফরমেশন দিয়ে কি করবেন, এটার উত্তরটা হচ্ছে যে ওই একজন খারাপ করে বাকি 10 জন এটা সাফার করে। কিছু কিছু মানুষ মাঝে মাঝে করে না, আসলে অর্গানাইজেশনে কিছু খারাপ কাজ করে ফেলে, তখন তাদের এই খুঁজে বের করতে হয় আমাদের। তো খুঁজে বের করার জন্য স্বার্থে আসলে তাদের অনেক ইনফরমেশন তখন আমাদের দরকার হয়ে পড়ে। এই জন্যই সেফটির জন্য, কোম্পানির সেফটির জন্য মাঝে মাঝে আসলে এগুলো দরকার হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে বেসিক ইনফরমেশন গুলো দিয়ে দিই। সো পার্সোনাল ডিটেইলসটা দেওয়ার পর আপনার রেফারেন্স যখন দিতে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স যখন দিবেন আপনাকে মাথায় রাখতে হবে, অনেকে বলে যে রেফারেন্স আপনার অন ডিমান্ডে দেওয়া হবে, অনেকে বলে যে রেফারেন্স দেওয়ার দরকার আছে কিনা, অনেকে আবার রেফারেন্স দিয়ে দিচ্ছেন এমন কাউকে যে তাকে চিনি না, তাহলে রেফারেন্স আমি কাকে দিচ্ছি বা দিব কিনা। আমি বলবো রেফারেন্স দেওয়াটা জরুরি, বিকজ আপনার ব্যাকগ্রাউন্ড আমাদের চেক করতে হয়। তো যেহেতু চেক করতে হয় আপনার রেফারেন্সটা দিতে হয়, দুটো রেফারেন্স ম্যাক্সিমাম দিতে পারেন।
একটা দিলে একটু খারাপ দেখা যায়, দুটোর বেশি দিলেও খারাপ দেখা যায়। দুটো ইটস এ পারফেক্ট নাম্বার। আমি মনে হয় দুজনের রেফারেন্স দিতে পারে। কাকে কাকে দিবেন? আপনি যদি ফ্রেশার হন তাহলে আপনার সিভিতে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে এমন কোন টিচারকে দিবেন যিনি আপনাকে ভালো দিবেন। আমি আবারও বলছি, যে টিচার দিবেন তিনি আপনাকে ভালো করেছি, এরকম একজন টিচারকে দিবেন। প্রফেসর বা ই লেভেলের যিনি হন, আপনার ইউনিভার্সিটির কোন একজন টিচার, তাকে আপনি চাইলে একাডেমিশিয়ান যিনি আছেন একাডেমিক এডুকেশন থেকে, তাকে আপনার একজন রেফারেন্স হিসেবে দিবেন। আর একজন রেফারেন্স দিবেন হচ্ছে একটু প্রফেশনাল লাইফ থেকে, হতে পারে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে আছে, হতে পারে আপনার মেন্টরশিপ যার সাথে কাছে তাকে নিয়ে হতে পারে, হতে পারে আপনার পরিচিত যিনি ভালো ক্যান্ডিডেট, একটু মিড লেভেল বা মানে আপার লেভেলে জব করছেন। একেবারে প্রেশার লেভেলে কাউকে দিবেন না, এটা একটু দেখতে খারাপ দেখা যায়। এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ এই লেভেলের কাউকে রেফারেন্স আনবেন না, এটলিস্ট ম্যানেজার নেবার চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো কি হয়, এটা একটু ভ্যালু এড করে, এটা একটু ভ্যালু এড করে আপনার রেফারেন্সটাও, এটা একটু ভ্যালু এড করে আপনার সিভিতে, এটা অলওয়েজ মনে রাখবেন। তো যখন দিচ্ছেন, আপনি যাকে রেফারেন্স দিচ্ছেন তাকে জানিয়ে রাখবেন যে আপনি তাকে রেফারেন্স দিচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট শর্ত, ফার্স্ট প্রায়োরিটি, আপনাকে করতেই হবে। আপনি যদি কাউকে রেফারেন্স দেন, তাকে রেফারেন্স দিচ্ছেন তার নামে, সেটা দিয়ে রাখবেন। আচ্ছা, যাকে রেফারেন্স দিচ্ছেন সে আপনি খুব ভালো করে জানে, এটা আপনি বিশ্বাস করেন যখন, তখনই আপনি তাকে দিবেন। এমনও হয়েছে আমাদের, টিচারকে দিয়েছে রেফারেন্স, আমরা টিচারকে ফোন করেছি, টিচার বলছে যে ও আচ্ছা আমার রেফারেন্স দিয়েছে, যেহেতু স্টুডেন্ট তো আমি তাহলে চিনারই কথা। উনি কিন্তু ডিটেলস বলছেন, আমার স্টুডেন্ট তো রেফারেন্স দিচ্ছে, যে ঠিক আছে তাইলে ওয়েট করুন। যখন ডিটেল জিজ্ঞেস করি তখন উনি বলতে পারেন না, বলতে ভাই কত স্টুডেন্ট আছে আমার, আমি কি সবার খবর জানি? তো এই জায়গাটা যখন হয় তখন এটা আসলে কি এমপ্রেসিং হয়েছে। তো আপনি যখন ওকে দিচ্ছেন, সে আপনাকে চিনে, আপনার ডিটেলস সে যেন জানে। আচ্ছা, এরপরে যেটা করবেন, যে সিভিটা বানিয়েছেন সেই সিভিটা তাকে পাঠিয়ে রাখবেন, যে এই হচ্ছে আমার সিভি, এখানে একটা রেফারেন্স দিয়েছি, এই হচ্ছে আমার ইনফরমেশন, যদি আপনার কাছে কেউ ফোন করে তাহলে যেন আপনি বলতে পারেন। যখন আপনার সিভি আপডেট করবেন তখনও তার কাছে জানিয়ে রাখবেন, আমার সিভি হচ্ছে এই, এটা আপনার কাছে দিয়ে রাখলাম, এই আপডেট গুলো এসেছে, এগুলো হচ্ছে আপডেট আপনাকে জানিয়ে রাখলাম। সো আপনার রেফারেন্স অলওয়েজ আপনার আপডেট ইনফরমেশন গুলো দিয়ে রাখবেন। এন্ড দেন ফাইনালি অনেকেই বলে ডিক্লারেশন দিব কি দিব না, সিগনেচার করবো কি করবো না। সো আমি বলি যে ডিক্লারেশন যখন দিচ্ছেন দিতে পারে, আপনি যখন বলছেন যে লিখিত যত ইনফরমেশন আছে সবগুলো আমি যা বলছি সব এখানে দিচ্ছি, ডিক্লারেশন যখন বলতেন তখন সিগনেচার করে দিয়ে দেন। এখন বলতে পারেন আমাকে আপনি বলেছেন মেইল, তাহলে সিগনেচার করবো কিভাবে? আমি বলবো ডিজিটাল সিগনেচার দেওয়াটা খুব ইজি, কিন্তু এখন একেবারে ইজি। ইনফ্যাক্ট আমি আমার সিভিতে আমার ডিজিটাল সিগনেচার ইউজ করি। সো ডিজিটাল সিগনেচার ইউজ করতে পারেন, এটা নিয়ে আসুন, বাস আপনি যখন আপনার মেইল থেকে পাঠাচ্ছেন হয়ে গেল। সো এই হচ্ছে মোটামুটি একটা সিভি সিকোয়েন্স। আমি অনেকগুলো বলে ফেলেছি, আমি জানি এটা ধারাবাহিকভাবে রাখতে পেরেছি কি। এই হচ্ছে মোটামুটি আমি যদি বলতে চাই আর কি, এই 10-11টা পয়েন্ট যেগুলো বলেছি এগুলো ফোকাস করা হয় সাধারণত একটা সিভিতে। আমি সরি, আমি মাথায় যাচ্ছিল, আমি বলেছি আমার এখন আমি যতটুকু ক্যাচ করতে পেরেছি, আমি সবার জন্য একটু সামারাইজ করে দিই। সেটা হচ্ছে যে প্রথমে আজকে সেশন থেকে আমরা জানলাম যে সিভি আর রিজিউমের ডিফারেন্সটা, যে হোয়াট এভার ইট ইজ, এটা যেন প্রিসাইজ হয় এবং খুব সুন্দর করে যেন সাজানো অর্গানাইজ থাকে। এরপর যদি আমরা সিভিতে চলে আসি, আমরা যে কিভাবে বানাবো, প্রথমে ইন্ট্রোডাকশন থাকলো, ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস রিচেক করে নিতে হবে যেন ভুল না থাকে। তারপর ক্যারিয়ার অবজেক্টিভ যেন আমরা কপি পেস্ট করে না দেই, আমরা নিজেরা যেন সিভি লিখি। গুগলে অনেক স্যাম্পল পাওয়া যাবে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা নিজেরা লিখে নিব। তারপর আমি যদি এক্সপিরিয়েন্স থাকি, আমি সেখানে ক্যারিয়ার সামারি অ্যাড করতে পারি। এরপর আপনি বলেছেন যে অ্যাচিভমেন্টস থাকলে টু দা পয়েন্ট উইথ ফিগার এন্ড নাম্বার, আমরা হয়তো অ্যাচিভমেন্টস মেনশন করব। যদি আমরা কোথাও কাজ করে থাকি, এক্সপিরিয়েন্স দেখাবো। এরপর একাডেমিক রেকর্ড থাকলো, একাডেমিক রেকর্ডে ডেফিনেটলি আমরা এইচএসসি, এসএসসি এগুলো মেনশন করব। এবং যদি কোথাও কোনো অ্যাচিভমেন্ট থাকে, ফর এক্সাম্পল আমি 100% স্কলারশিপ পেয়েছি, অথবা এই অ্যাওয়ার্ড পেয়েছি, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সেগুলো আমরা মেনশন করব। একাডেমিকের পরে আসলো ট্রেনিং। ট্রেনিং এ ডেফিনেটলি আমরা এখন অনেক ওপেন এন্ড ফ্রি ট্রেনিং অর্গানাইজ করা হয় বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইনস্টিটিউট থেকে, সেগুলো অ্যাটেন্ড করব এবং ওগুলো আমরা ট্রেনিং এর মধ্যে আমরা ইনক্লুড করতে পারি। তারপর যেটা বলেছেন যে পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে, হবিস থাকতে পারে, সেগুলো ডেফিনেটলি আমাদের খেয়াল রাখতে হবে যে এগুলা সম্পর্কে আসলে আমাদের পার্সোনালি ইন্টারেস্ট আছে। যেমন আমি মেনশন করলাম যে আই লাভ রিডিং বুকস, বাট আসলে আমি কোনো বইয়ের নাম বলতে পারলাম না, তাহলে এটা হলো না।
তো পার্সোনাল ইন্টারেস্ট হবিস এর পরে হয়তো আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো যা আছে আমরা মেনশন করলাম, ক্লাবে কাজ করি, বিভিন্ন এনজিওতে কাজ করা, সেগুলো আমরা মেনশন করতে পারি। আর লাস্ট অফ অল যদি আমি বলি, রেফারেন্স ডেফিনেটলি দিতে হবে। অনেকে বলে যে আপন রিকোয়েস্ট আপন ডিমান্ড, এই জিনিসটা যেন আমরা অ্যাভয়েড করি। যেহেতু ফ্রেশার, আমাদের অ্যাটলিস্ট এবং ম্যাক্সিমাম 2 জনের দিলেই ভালো। আর হতে পারে ফ্রেশারদের জন্য একজন একাডেমিশিয়ান থাকলো আর একজন প্রফেশনাল থাকলো, এবং একটু সিনিয়র লেভেলের হলে বেটার হয়। আর আমরা যখন রেফারেন্স দিচ্ছি, উই হ্যাভ টু মেক শিওর যে সেই আমাকে যে রেফার করছে সেও যেন জানে যে আমি তার নাম রেফারেন্সে লিখেছি। আর সবসময় সিভি আপডেট করলে আমি যার নাম রেফারেন্সে লিখেছি তাকে একটা কপি আমি সেন্ড করে দিয়ে রাখবো, সো দ্যাট কোনো কোম্পানি যদি আমার সম্পর্কে সেই রেফারেন্সকে ফোন দেয়, সে যেন আমার সম্পর্কে বলতে পারে। আর লাস্ট অফ অল, আমি যদি কোনো ডিক্লারেশন দেই, বলি যে উপরের অ্যাবাভ অল দ্য ইনফরমেশন হচ্ছে সব কারেক্ট, আমি তাহলে ডিক্লারেশন দিলে আমি একটা ডিজিটাল সাইন দিয়ে দিব। আর যদি না দরকার হয়, ডিক্লারেশন ওই লাইনটাই হয়তো দিলাম না, অ্যাড করলাম না। আর কিছু কোশ্চেন ছিল, আমার মনে হয় একটু পাচ্ছিলাম, কয়েকটা কমেন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনার বোধহয় এটা পাবলিক করা নেই, কমেন্ট করতে পারছেন না বোধহয়। আচ্ছা, কমেন্ট করতে পারছে না। এই গ্রুপটা পাবলিক করা আছে তো, আমরা এটা গ্রুপে শেয়ার করেছি, পেজ থেকে না। ওকে, গ্রুপ মেম্বার না হলে এটা করা যাচ্ছে না। জি, যারা যারা কমেন্ট করতে পারছেন না, শুনছেন আমাদেরকে, তাদের জন্য ইনফরমেশন হচ্ছে আগে গ্রুপ মেম্বার হয়ে নিতে হবে, তারপর হচ্ছে আপনি কমেন্ট যা কিছু করে সবকিছু করতে পারবেন। আই হোপ যে অনেক কিছুই কভার করেছি কামিম ভাই। জাস্ট লাস্টে 2-1টা কোশ্চেন আমি একটু রিভিউ করি যেগুলো আনঅ্যান্সার থেকে গিয়েছিল। একজন বলেছে, একটু কোশ্চেনটা একটু বড়, আমি জাস্ট ইন্টারন্যাশনাল একটা ট্রেন্ড দেখা যায় যে টু দা পয়েন্ট থাকতে হবে এবং একটু প্রিসাইজ অর শর্ট সিভি হয়, কিন্তু বাংলাদেশে উনি বলছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম এইচআররা যেটা পছন্দ করে একটু ডিটেলস থাকলো। যদি আমি শর্ট দেই তাহলে হয়তো এইচআর প্রফেশনালরা মনে করছেন সিভিটা আইদার ইনকমপ্লিট অথবা আমি ক্যান্ডিডেট হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড। তো এখন আপনি কিভাবে এটাকে দেখছেন যে ইন্টারন্যাশনাল ট্রেন্ড ফলো করে আমি টু দা পয়েন্টস শুধুমাত্র অ্যাচিভমেন্টস দিব অথবা খুব শর্ট করব, নাকি একটু ডিটেলস আমি লিখবো? দেখুন, আমি আনসারটা সবসময় এটাই বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি যে ট্রেন্ড ফলো করছে সেটার জন্য আমরা এখনো তৈরি হতে পারিনি। সেটা কেন, সেটা আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। যেমন আপনার ছোট একটা কি যে বলে নাগরিক আইডি থাকবে, যেটা দিয়ে আপনার সকল ইনফরমেশন দেখা যাচ্ছে চাইলে সার্ভার থেকে আমাদের বাইরে। আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা এখন তৈরি হয়নি। যেহেতু হয়নি, আমি এটা আগেও বলেছিলাম, আমাদের পার্সোনাল সার্ভারের জন্য ডাটাবেস মেইনটেইনের জন্য আপনার কি কিছু ইনফরমেশন আমাদের দিতে হয় বা লাগে। সে কারণে আমরা বলি যে হ্যাঁ, ট্রেন্ড ফলো করুন, কিন্তু ট্রেন্ড ফলো করতে গিয়ে আপনার একেবারে ইনফরমেশন ছাড়া যেন দেওয়া না হয়। কিছু ইনফরমেশন সেখানে আসুন, মানে আমি বলবো ব্ল্যান্ড করে ইউজ করুন। আমাদের যে ট্রেডিশনালটা আছে এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি ফলো করা হচ্ছে, দুটোকে মিক্স আপ করে একটা ট্রেন্ড তৈরি করুন। আমাদের সুযোগ দিন, যখন পুরো ন্যাশনালি আমরা সবাই আপডেট হয়ে যাবো, পুরো ন্যাশনালটা আপডেট হবে, তখনই আমরা দেখা যাচ্ছে নেক্সট পার্সন চলবো। সো একটু হয়তো সময় লাগবে, সময়টুকু যেন একটু দিই, আমরা যেন এখনই সাথে সাথেই পুরো না করে ফেলি। কারণ আমাদের এটার সাথে তো শুধুমাত্র আপনি এবং আমি জড়িত না, এটার সাথে আমাদের ম্যানেজমেন্ট জড়িত, এটার সাথে আমাদের ডাক্তার জড়িত, এটার সাথে আমাদের সফটওয়্যার জড়িত, এটার সাথে আমাদের পিপল জড়িত, পিপল মাইন্ড জড়িত, এবং এটার সাথে আমাদের রাষ্ট্রীয় অনেক ব্যাপার জড়িত। তো সবকিছু মিলেই আমাদেরকে একটু তৈরি হওয়ার সুযোগ দিতে হবে, এটা আমি রিকোয়েস্ট করবো। রাইট। তাহলে কায়ুম ভাই যেটা সাজেস্ট করলো যে যদিও ইন্টারন্যাশনাল ট্রেন্ড, বাট বাংলাদেশে আমাদের যেভাবে এখনো চলে আসছে আমরা হয়তো চেঞ্জ করব, বাট একটু আস্তে আস্তে আমরা চেঞ্জ করব। বাংলাদেশ এখন যেটা প্র্যাকটিস আছে আমরা ট্রাই করব সেটাকে ফলো করার। বাংলাদেশ যেভাবে চেঞ্জ হবে আমাদেরকে ওইভাবেই আসলে ফলো করে চলতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। আর লাস্ট একটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে কিছু ডুজ এন্ড ডোন্টস আমার মাথায় হঠাৎ করে চলে আসলো। সেটা হচ্ছে সিভি করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদের মাথায় কিছু যে ভুল যেন না হয় এবং এই জিনিসগুলো যেন হয় কি সেটা হচ্ছে যে সিভি সাইজটা
আমাদের জি। দেশে মোস্ট অফ দ্য সিভি কিছু কিছু সময় লেখা তো হয়ে যায়, কিছু কিছু সময় লেখা হয়ে যায়। এটা মাথায় রাখবেন, এটা যেন A4 এ হয়। আপনি মনে রাখবেন আপনার সিভি ফ্রন্ট যেটা দিচ্ছেন, ফ্রন্টটা যেন 11 বা 12 বেশি না হয় বা কমও যেন না হয়। জি। আপনি যখন সিভি লিখছেন সেখানে যেন আপনার বানানগুলো ভুল না হয়। আপনি যেন অনেক বেশি বোল্ড ফরম্যাটটা যেন ইউজ করেন। আবার যেন এমন হয়, বোল্ড দুভাবে ইউজ করতে হয়। একটা হচ্ছে বোল্ড সবকিছুকে করা যাবে না, আবার যেটাকে আপনি খুব স্পেশাল মনে করছেন সেটাকে যেন বোল্ড করে দেওয়া হয়। স্পেশাল জি। একটা ওয়ার্ড এর জন্য চোখে পড়ে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কোনটাকে বোল্ড করবো আর কোনটাকে করবো না, এটা যেন একটু রাইট। মাথায় থাকে। জি। তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ যেটাই দিবেন সেই ল্যাঙ্গুয়েজটার জন্য আমি বলবো কঠিন ল্যাঙ্গুয়েজে যেন সিভি না লেখা, কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে যেন সিভি না লেখা হয়, এটা যেন ইজি টু রিড হয়। তারপরে হচ্ছে আপনি মানে দেখা যাচ্ছে কি ফ্রন্ট যেন একটু মানে কি বলা যায় যে রিডেবল একটা ফ্রন্ট যেন, লাইক ক্যালিব্রেট হতে পারে। ক্যালিব্রেট আমি বলবো যে এই মুহূর্তে ব্যবহার করা সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রন্ট হচ্ছে ক্যালিব্রি। তো আপনি ক্যালিব্রি ইউজ করতে পারেন অথবা ট্রান্সফরমারটা ইউজ করা যেতে পারে, সেটা একটু নিয়ে আসবেন। আর রাইট। এরিয়ালটাও ইউজ করা যেতে পারে। এরিয়াল ফ্রন্টটাও আমার জানা মতে একেবারেই খারাপ না, দেখতে সুন্দর আছে, সো ওইটাকেও ইউজ করা যেতে পারে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি ক্যালিব্রেটা একটু পছন্দ করি বেশি। ইয়েটা গঠনটা সুন্দর, দেখতে ভালো লাগে। আর হচ্ছে যে আপনি যখন ইনফরমেশন দিবেন, ফুল ইনফরমেশন দিবেন না, মিথ্যে কিছু জি। লিখবেন, এটা রিকোয়েস্ট থাকবে। ফুল ইনফরমেশন সিভিতে একেবারেই দিবেন না। আর সিভিটাকে মানে আবার কয়েকবার হলে প্রুফরিড করিয়ে নেবেন। কোথাও যেন ভুল কোনো ইনফরমেশন, গ্রামাটিক্যাল ভুল যেন না হয়, ভুল যেন না থাকে, মানে পাঞ্চুয়েশনের জন্য কোনো ধরনের কোনো কারেকশন না হয়, অথবা কোনো ধরনের কোনো ভুল শব্দ যেন ইউজ না করা হয়, এবং আপনার সিভিটা যেন প্রতিনিয়ত আপডেট হয় সেই জায়গাতে আপডেট। জি। কিছু কিছু জিনিস যেটা করবো না সেটা হচ্ছে যে সব ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। ক্যাপিটাল লেটার আছে, বোল্ড করার একটা মিনি আছে, ইটালিক ফন্টের একটা মিনি আছে, কোন একটা জায়গায় হাইলাইট করার একটা মিনি আছে। এই মিনি গুলো আপনাকে জানতে হবে, হাইলাইট করবো কোথায়, বোল্ড করবো কোথায়, ক্যাপিটাল লেটার দিব। কিছু কিছু সময় মনে রাখবে ক্যাপিটাল লেটার মানে হচ্ছে শাউট করা, বোল্ড করে দেওয়া মানে হচ্ছে শাউট করা। বকা যখন মেজাজ খারাপ হচ্ছে, বুঝো না তুমি, তখন হচ্ছে যে আমরা কি করি, যে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি, বোল্ড করে লিখে দিচ্ছি। ইমেল এটিকেটে যদি যাই, ইমেল এটিকেটের নিয়ম আছে, এগুলো আছে। কিন্তু সিভিতে যখন আসেন, সিভিতে যখন কোনো কিছুকে বোল্ড করবে, মাথায় রাখতে হবে ওই বোল্ডটা আসলে গুরুত্বপূর্ণ কিনা, ইম্পর্টেন্ট কিনা, এটাকে আসলে বোল্ড করার দরকার আছে কিনা সেটা জেনে তারপরে বোল্ড করবেন। কারণ আপনার বোল্ড করা মানে হচ্ছে এটা যিনি লিখছেন তার চোখে পড়তে হবে। মানে আপনি পড়াতে চাচ্ছেন, তোমার চোখে পড়তে হবে, এটা এই জিনিসটা তোমাকে দেখতে হবে। তো যখন দেখতে হবে, যেটা হয় সেটা একটু সুন্দর হতে হবে, গোছানো হতে হবে, অথবা তথ্যবহুল হতে হবে, অথবা সেটার মাঝে কোনো একটা কিছু থাকতে হবে যেটা আমাকে কানেক্ট করে। ঠিক আছে? জি। ছবি দেওয়ার সময় মনে রাখবেন কোনো ক্যাজুয়াল ছবি যেন না দেওয়া হয়, ছবিটা যেন একটু প্রফেশনাল হয়। এখনকার সময় প্রফেশনাল ছবি তোলাটা খুব ইজি। আপনি যে কোনো স্টুডিওতে গেলেই আপনাকে দেখা যাচ্ছে যে 200-300 টাকা খরচ করলে একটা প্রফেশনাল ছবি তোলা যায়। আর প্রফেশনাল ছবি তোলা মানে এরকম না যে আপনি ছবি তুলে চলে আসলেন, গলাটা এখান থেকে কেটে দিল, নিয়ে একটা দেখা যাচ্ছে এই সুটেড বুটেড কোনো একটা ছবির ভিতরে আপনাকে ঢুকিয়ে দিল, এরকমটা যেন না হয়। আমি রিকোয়েস্ট রাইট। করবো এরকমটা যেন না হয়। অন্যের সিটের ভিতর আপনার গলা কেটে ঢুকে যাওয়া, এটা কোনোদিনই মানানসই হবে না। ফিটিং খুব হবে ভালো, না। হ্যাঁ। যদি খুব বেশি ভালো মানে প্রো লেভেলের কোনো এডিটর না হয়, তাহলে আপনার 12 টাকা দিয়ে ছেড়ে দেবে। তো এই হচ্ছে নিজের সুটেড হয়ে গিয়ে ছবি তোলাটাই ভালো। ঠিক আছে? একেবারে যদি এরকম হয় যে আমার স্যুট নেই, ধার করে স্যুট না নেওয়া হচ্ছে, বরং একটা টাই পরে ছবি তুলে ফেলুন। টাই কেনাটা ম্যাক্সিমাম 200 থেকে 300 টাকার ব্যাপার। এই আবার টাই পরার সময় এটাও মাথায় রাখবেন টাইটা আপনার শার্টের কালারের সাথে ম্যাচ করছে কিনা। দেখেন অনেকগুলো ব্যাপার আছে এখানে, আসলে ছোট ছোট ব্যাপার মনে হলো, আসলে একেবারে ছোট নয়। এর সাথে শার্ট ম্যাচ করছে কিনা, শার্টের সাথে আপনার প্যান্ট ম্যাচ করছে কিনা, প্যান্টের সাথে জুতা ম্যাচ করছে কিনা, জুতার সাথে আপনার দেখা যাচ্ছে যে বেল্ট ম্যাচ করছে কিনা। অনেকগুলো কম্বিনেশন আছে, সবগুলো আপনাকে এখানে জানতে হবে, এটা জেনে তারপরে একটা ছবি তুলতে হবে। তারপরে হচ্ছে একই সিবিতে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালাইনমেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রন্টস, এগুলো যেন ইউজ না করা হয়। আপনি যখন যেটা করবেন সেটা যেন একই রকম থাকে। আপনি যদি নর্মাল একই 11 ফ্রন্টে সবগুলোকে লিখেন, 11 ফ্রন্টে লিখে নিন। আপনার হেডলাইনকে যদি আপনি 12 ফ্রন্ট এবং বোল্ড করেন, তাহলে সবগুলোকে 12 ফ্রন্ট বোল্ড করে নিন। অর্থাৎ একটা ইউনিফর্মিটি যেন থাকে, সবগুলো যেন একই একই ধারায় যেন সবগুলোকে করা হয়।
আচ্ছা, আমার বাবু একটু পাশে দিয়ে এই গান গাচ্ছে, তো মানে গান গাচ্ছে না হ্যাঁ, নো ঠিক, ছোট প্রবলেম, নো বাবু তো, প্রবলেম। ছোট বাবু ও দোলনায় দোল খাচ্ছে আর হচ্ছে মনের সুখে কি কি সব বলছে বুঝতে পারছি না আমি। তো আমরা যারা শুনতে পাচ্ছি তারা ওই জিনিসটাকে ইগনোর করে যাবেন আশা করছি। না, এটা আচ্ছা। ডেফিনেটলি, যেহেতু হোম কোয়ারেন্টাইনে সবাই রেসপেক্টফুলি এটা কনসিডার করবে সবাই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আপনি কোনো সিভি টেমপ্লেটস ইউজ করছেন, সেটার জন্য খুব মানে আমি আবারও বলছি, আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি, মানে একেবারে যেন খুব সাধারণ কোনো মানে একটা মন চাইলো নিয়ে নিলাম, এটা খুব ফ্যান্সি টাইপ টেমপ্লেটস যেন না হয় আর কি। টেমপ্লেটসটার প্রতি একটু লুক্রেটিভ হয়, আপনাকে দেখে যেন ফিল করতে হয় যে ওকে এই ছেলেটাকে ডাকা উচিত বা এই মেয়েটাকে ডাকা উচিত, ঠিক আছে? এবং সেন্টেন্স যখন লিখবেন মনে রাখবেন সেন্টেন্সটা যেন শর্ট হয়, ছোট ছোট ফরম্যাটে যেন হয়, কমপ্লেক্স সেন্টেন্স যেন না হয়। খুব ছোট ছোট সেন্টেন্সে আমি আবারও বলছিলাম যেটা ইজি টু রিড যেন হয়, ইজি টু রিডে আপনি এটাকে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর সিভি বানানোর সময় মাথায় রাখবেন, আবারও বলছি, এই সিভিটা যখন বানাচ্ছেন এটা আপনার জন্য না, এটা অন্য কারোর জন্য বানাচ্ছেন। তার কথা মাথায় রেখে সিভিটা বানাবেন, আপনার মতো করে আপনি সুন্দর করে নিজেকে প্রচন্ড ভালো লাগছে এরকম একটা সিভি বানিয়ে ফেললেন যেটাকে কোনো রিক্রুটারের কাছে ভালো লাগছে না, এটা যেন না হয়। আপনাকে রিক্রুটার দেখবে, রিক্রুটারের কাছে কেমন লাগছে সেটা চিন্তা করে যেন সিভিটা বানানো হয়, এটা অলওয়েজ মনে রাখবেন। আপনার সিভিতে যাই করেন না কেন, যেভাবেই দিচ্ছেন না কেন, আপনার ভালো লাগার পাশাপাশি যেন রিক্রুটারের ভালো লাগছে কিনা বা লাগবে কিনা সেটার প্রতিও একটু যেন মনোযোগী থাকে। আর একটা ছোট জিনিস অ্যাড করে দিতে চাই, যেটা আমি খুব বেশি প্রশ্নের সম্মুখীন হই, হয়তো আজকে যদিও সিভির কথা আসছে বাট সিভির সাথে রিলেটেড এটা, সেটা হচ্ছে কভারিং লেটার। কভারিং লেটার নিয়ে অনেক কনফিউশন থাকে, আমি কি কভারিং লেটার দিব নাকি দিব না, কভারিং লেটারটা কিভাবে দিব, মেইলের মধ্যে দিব নাকি আলাদা করে দিব, কভারিং লেটারটা কিভাবে বানাবো, কি কি ইনফরমেশন থাকবে, এগুলো নিয়ে একটু প্রশ্ন থাকে। আমি একটু জাস্ট শিয়াব, আপনার সময় অলরেডি 1 ঘন্টা 29 মিনিট হয়ে 30 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি তারপরে বলবো একটু 5-10 মিনিট আমরা বাড়িয়ে কভারিং লেটারটা নিয়ে একটু ছোট করে কথা বলে আমি শেষ করতে চাই। কভারিং লেটারটা হচ্ছে, আপনি মোস্ট অফ দ্য কোম্পানি কভারিং লেটার আমি দেখেছি চায় না, খুব অল্প কিছু কোম্পানি হচ্ছে যারা কভারিং লেটারটা চায়, যারা চায় তাদের জন্য সুন্দর করে গুছিয়ে আলাদা করে দিবেন। বাট কভারিং লেটার বানিয়ে রাখবেন কেন, অবশ্যই বানিয়ে রাখবেন, সিভির মতোই কভারিং লেটারটা গুরুত্বপূর্ণ। আপনি যিনি কভারিং লেটার চাচ্ছেন তার কভার লেটারটা ডেফিনেটলি আলাদা করে কভার লেটারটা দিয়ে দেন। যদি কভার লেটারটা না চায় তাহলে যেটা করবেন, এই কভার লেটারটা আপনার ইমেল বডিতে সুন্দর করে অ্যাটাচ করে দিয়ে দেন। দেখেন কভার লেটারটা কিন্তু আপনার কাজেই লাগছে, আপনি হয়তো ইমেল যখন পাঠাচ্ছেন, সিভি যখন পাঠাবেন তখন ইমেলের সাবজেক্ট কি লিখবেন চিন্তায় পড়ে যাচ্ছেন, আপনি বডিতে কি লিখবেন কিছুই লিখছেন না, না লিখে সুন্দর করে একটা ইমেল করে পাঠিয়ে দিয়েছেন। এমনও হয়েছে অনেক সিভি পেয়েছি যাদের সাবজেক্ট নেই, ইমেলের কিছু নেই, শুধু একটা সিভি অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশে ওই যে বলছে, হয়তো অনেকেই মন খারাপ করেন যে আমরা কেন এখনো মানে পশ্চিমা দেশের মতো আপগ্রেডেড না হয়ে এখন এত সুন্দর সুন্দর সিভি গুলো কেন রিসিভ করি না। এই জায়গাতে তো আমি বলবো হচ্ছে যে আমরাও কেন পশ্চিমা দেশের মতো সুন্দর নাগরিক হয়ে সুন্দর সুন্দর সিভি বানানোর যে ওয়ে আউট গুলো আছে সেগুলো জেনে নিয়েও বা আমরা কেন করতে পারি না। এটা দুই সাইডেরই এখানে গ্যাপ আছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার সিভিটাকে, আমরা যারা এইচআর আছি আমরা কিন্তু যেভাবেই সিভি পাঠান না কেন, বিলিভ মি, আপনি যদি আমার কথা বলেন যে কোনো ভাবে যে কোনো টেমপ্লেটস ফলো করে আপনি আমার কাছে সিভি পাঠান না কেন, সেই সিভিটাকে আমরা কি করছি, গ্রহণ করছি। আপনার জাস্ট পিডিএফটা পাঠাচ্ছেন, ডক পাঠাচ্ছেন। ইনফ্যাক্ট আমি যদি বলি আমার কথা, বিশ্বাস করুন, আমি এমনও সিভি হয়েছে যাদের সিভি নিয়ে সেই সিভিটাকে ফরম্যাটটাকে চেঞ্জ করে নিজে ফরম্যাটিং করে সিভিটাকে প্রিন্ট দিয়েছি। বিলিভ মি, বিশ্বাস করুন, আমি অসংখ্য সিভি এরকম করেছি, সিভি ফরম্যাটিং হয় নাই, সিভিটাকে সেটাকে ফরম্যাট করে নিয়ে আমি সেটাকে মানে প্রিন্ট দিয়েছি, না এই ফরম্যাট ঠিক করা আছে না কোনো কিছু ঠিক করা আছে, কোন রকম হয়তো পাঠিয়ে দিয়েছি একটা জিনিস যা পাঠানো দরকার ছিল পাঠিয়ে দিয়েছি। তো এখনো কিন্তু আমি আবারও বলছি, আমরা এখনো ক্যান্ডিডেটদেরকে ক্যান্ডিডেট ফ্রেন্ডলি আমি বলবো, ক্যান্ডিডেটরা যাই পাঠাচ্ছে না কেন সেটা ভালো জিনিস হলে বা আমার প্রয়োজনীয় সিভি যদি হয় তাহলে এখনো আমরা একটু চেষ্টা করছি ভ্যালু দেওয়ার জন্য। বাট এটা বাইরের দেশে হলে কিন্তু এই ভ্যালুটা পেতেন না। কেন? কারণ আপনি একটা সিভি পাঠালে বাইরের দেশে কিন্তু ফার্স্ট শর্টিংটা কখনোই মানুষ করে না, বহির্বিশ্বে আপনার সিভিটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়। একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে আপনার সিভিটা যাচ্ছে, সে অ্যানালাইসিস করে বলছে এই জবের সাথে সে ম্যাচ করে, ওকে ডান, তাকে দেখতে পারো, এই ম্যাচ করে না তাকে ফেলে দাও। সুতরাং আপনার সিভিতে কি ওয়ার্ড ইউজ করছেন, কি সেন্টেন্স ইউজ করছেন, কি ফরম্যাট ইউজ করছেন তার উপর নির্ভর করে আপনার সিভি শর্টলিস্টিং হবে কি হবে না, এটা নির্ভর করছে সফটওয়্যারের মাধ্যমে। আমরা কিন্তু এখনো সফটওয়্যারের মাধ্যমে যাচ্ছি না, আমরা এখনো হিউম্যান ইমোশন নিয়েই সিভি গুলোকে দেখছি। আমরা এখনো সিম্পেথি এবং এমপ্যাথি দুটো দেখিয়ে কিন্তু সিভি কে অনেক সময় শর্টলিস্টিং করি। এখনো সিভি খারাপ হলেও আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, ঢেকে দেখি ছেলেটাকে, ঠিক আছে।
যাই হোক, কথা বলছিলাম হচ্ছে কভারিং লেটার নিয়ে। সো কভারিং লেটার যদি চাই তাহলে কভারিং লেটার আলাদা করে সিভির সাথে লাগিয়ে দিবেন। কভারিং লেটার না চাইলে সেটা ইমেলের বডিতে সুন্দর করে দিয়ে দিবেন। সো কভারিং লেটারে কি হয়, আপনি কভারিং লেটারটা কি করবেন, মানে বেশি কিছু না, আপনার কভারিং লেটারটা হবে কি আপনার সিভির একটা ছোট ফরম্যাট, একটা A4 সাইজের একটা পেজ। এই এক পেজের ভিতর আপনি হচ্ছে আপনি টুতে হচ্ছে অনেকেই চিন্তা করেন যে টুতে আমি কাকে দিব, টুতে কাকে দিব, টুতে আপনি কনসার্ন এইচআর ম্যানেজার বলতে পারেন, অথবা কনসার্ন রিক্রুটার বলতে পারেন, অথবা আপনি যদি স্পষ্ট করে জানেনই যে আপনি যাকে পাঠাচ্ছেন তিনি হচ্ছেন ডিরেক্টর এইচআর, তাহলে লিখুন যে টু ডিরেক্টর এইচআর, অথবা ম্যানেজার এইচআর, অথবা তিনি হচ্ছে চিফ অফ এইচআর, অথবা তিনি সিএইচআরও, অথবা তিনি হেড অফ এইচআর, অথবা জিএম এইচআর। আপনি যদি জানেন সেটা তাহলে লিখে দিন, না জানলে লিখুন যে কনসার্ন এইচআর অথবা কনসার্ন রিক্রুটার, এটা লিখে দিতে পারেন। তাহলে হবে কি একেবারে অসম্মানের কোনো জায়গা থাকলো। সো কনসার্ন এইচআর, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অমুক অর্গানাইজেশন দিয়ে আপনি হয়তো সাবজেক্টের জায়গায় যেটা লেখা দরকার, এগুলো তো হচ্ছে একেবারেই মানে বেসিক জিনিস, এগুলো বলার কিছু নেই। বাট আমি যদি বলি সেটাকে ভিতরে কি লিখবেন, কভার লেটারের ভিতরে যেটা লিখবেন, ভিতরে লেখার জায়গাটা হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে, অর্থাৎ আমি যদি সবকিছু ভুলে যাই, আপনি একেবারে ভুলে যান, আমি যদি খুব ছোট করে বলি, আপনি আপনাকে এক পেজে সেল করবেন, যেটা সিভিতে 3 পেজে সেল করেছিলেন সেই 3 পেজটাকে এবার এক পেজে সেল করবেন। কি আনবেন, আপনার এক্সপিরিয়েন্সটাকে ছোট্ট করে এখানে হয়তো 2 লাইনে নিয়ে আসবেন, আপনার একাডেমিকটাকে 1 লাইনে নিয়ে আসবেন, আপনার স্পেশাল কোয়ালিটিটাকে 1 লাইনে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার কি করবেন, আপনার নলেজটাকে, আপনার স্পেশাল কোয়ালিটি গুলোকে, আপনার যে জায়গাগুলোতে আপনি ভালো বুঝেন সেই জিনিসগুলোকে, কোথায় এই চাকরির খবরটা পেয়েছেন সেই জিনিসটাকে, এই কয়েকটা জিনিসকে গুছিয়ে এবং আপনাকে কিভাবে খুঁজে পাবে আপনার কন্টাক্ট ইনফরমেশনটাকে দিয়ে, এই 3টে স্টেপে কোথায় খুঁজে পেয়েছেন চাকরির খবরটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মাঝের স্টেপটুকু হচ্ছে, মাঝের প্যারাতে থাকবে হচ্ছে আপনি আপনার নিজেকে সেল করলেন 3-4 লাইনে, তারপরে লাস্টে শেষে এসে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা ওখানে দিয়ে দিলেন, দিয়ে একটা কভারিং লেটার আপনি বানিয়ে সুন্দর করে আপনি কি করলেন সেটার সাথে অ্যাটাচ করে দিয়ে দিলেন। সো এই হচ্ছে মোটামুটি কভার লেটারের ব্যাপারে আমি যদি বলতে চাই। আপনি ওইটাকে করে সে জায়গায় দিয়ে দিলেন। এবার প্রশ্ন হতে পারে যে এই যে চাকরি বাকরির কথা বলছেন, এত কিছু সিভি টিভি বানালাম, কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, চাকরি কিভাবে খুঁজবো? চাকরি খোঁজা খুবই সহজ, একেবারেই সহজ। লিঙ্কডইন নামে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট আছে, সেই জায়গাতে ফোকাসড হন। লিঙ্কডইনে যদি এখনো আপনার অ্যাকাউন্ট না থাকে, আমি যে বলবো সিভির মতো করে লিঙ্কডইনেও আজকেই এই লাইভ শেষ হওয়ার সাথে সাথে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে ফেলুন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করুন। লিঙ্কডইনে কিভাবে প্রফেশনালদের সাথে কানেক্ট হতে হয় সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর লেখালেখি হয়, বাংলায় হয়েছে, ইংলিশে হয়েছে, ইউটিউব টিউটোরিয়াল আছে, সবগুলো করুন। এবং আমি বলবো আজকের এই ভিডিও শেষ হওয়ার পর শিয়াবের অনেক সুন্দর একটা মানে লিঙ্কডইন প্রোফাইল আছে। সো আমি জানি শিয়াব অনেক ভালো করে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে করতে হয় জানেন, তিনি তার কাছে বলুন, সে আপনাকে হেল্প করবে। আমার সাথে কানেক্টেড থাকলে আমার সাথে বলুন, আমি আপনাকে হেল্প করব। আমি এবং শিয়াব ছাড়া যত প্রফেশনাল নেটওয়ার্ক প্রফেশনালরা আছে তাদের সাথে কানেক্টেড থাকলে তাকে জিজ্ঞেস করুন, সে আপনাকে হেল্প করবে, আমি বিশ্বাস করি করবে। সো লিঙ্কডইন হচ্ছে একটা মাধ্যম। লিঙ্কডইন ছাড়া ফেসবুকেও আপনি জব কিছু ইনফরমেশন পেতে পারেন, বাট ফেসবুক এখনো চাকরির জন্য ভালো এখনো তৈরি হয়ে ওঠেনি। যদিও ফেসবুকে প্রচুর চাকরির বিজ্ঞাপন আসে, বাট ফেসবুক এখনো প্রফেশনালি সেটা আমি বলবো যে ওই লেভেলে যেতে পারেনি। এছাড়া হচ্ছে বিডি জবস সবচেয়ে বড় এই মুহূর্তে অনলাইন পোর্টাল। বিডি জবসে একটা অ্যাকাউন্ট থাকা মাস্ট, এবং বিডি জবস এর অ্যাকাউন্টও প্রতি 1 মাসে একবার আপডেট করা হচ্ছে মাস্ট, না হলে আপনি পিছিয়ে যাবেন। তাহলে বিডি জবসে একটা অ্যাকাউন্ট, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট, একটা সিভি, এই কয়েকটা জিনিস আপনার মাস্ট, এগুলো করতেই হবে। তারপর যেটা করবেন, রাইট, যেটা করতেই হবে, এবং কভার লেটার, রাইট, এই কয়টা জিনিস আপনাকে অবশ্যই রেডি করে ফেলতে হবে। এটা কবে করবেন? আজকেই করবেন, আজকে লাইভ শেষ হওয়ার পরেই করবেন। আজকে না পারলে কালকে করবেন, কালকের পরের দিন আমি আর আপনাকে বলবো না, কালকে পর্যন্তই আপনার জন্য সময়, কালকের ভিতরে এগুলো আপনাকে করে ফেলতে হবে, রাইট। সো এরপরে হচ্ছে যে এগুলো করে ফেলার পর বাকিদের সাথে একটু কানেক্টেড থাকেন, যোগাযোগ রাখেন। যোগাযোগটা যেন এরকম না হয় প্রথম দিক দিয়েই যেন না বলা হয় যে স্যার আমি তো মরে যাচ্ছি, না খেয়ে শেষ, আমি কোনো খাবার কিনতে পারছি না, আমার একটা চাকরি আজকেই দেন, এই যে সিভি। এটা যেন না হয়। আপনি আপনাকে আগে তার সাথে পরিচিত করান। আমি আপনাকে কেন চাকরি দিব, আমাকে জাস্ট এই ব্যাখ্যাটা করুন। আমি তো আপনাকে চিনি না, আপনাকে একটা জায়গায় পাঠালে যে আপনি একটা অকারেন্স করবেন না, আপনি যে একটা খারাপ কাজ করবেন না, আপনি যে চাকরিটা গিয়ে প্রথম দিনে চাকরিতে গিয়ে পরের দিন চাকরি ফেলে চলে আসবেন না, এই গ্যারান্টিগুলো তো আমার কাছে নাই। সো আপনাকে এই ট্রাস্টটুকু দিতে হবে। আমার ট্রাস্ট অর্জন করার রাস্তাটা আপনাকে অর্জন করতে হবে। কিভাবে করবেন? কথা বলুন, আপনার স্ট্রেংথ গুলো জানান, আমার থেকে টিপস গুলো নেন, আমার সময় অসময়ে আপনাকে বুঝতে হবে। আপনি যদি আমার অফিস টাইমে ডিস্টার্ব করেন তাহলেও যেমন হবে না, আবার আপনি এই মুহূর্তে মেসেঞ্জারে নক করেছেন মানে এই যে এই মুহূর্তে আমি আপনার আনসার
আনসার করবো এরকমও হওয়ার সুযোগ নেই। আমি হয়তো আপনার মেসেজ এখন দেখেছি, আমি দেখতেই পারি, কিন্তু আমি আপনার আনসারটা হয়তো রাতে দিতে পারি যদি দিনের বেলা হয়। আবার এমনও হতে পারে আমার এই মুহূর্তে আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি, আপনার আনসারটা হয়তো কালকেও দিতে পারি, অথবা আমি ভুলেও যেতে পারি। ধরে নেন আমি ভুলেও গেলাম, তাহলে কি করবেন, এটাকে আবার জেন্টালি আপনি আমাকে মনে করিয়ে দিতে হবে, কারণ আমিও ব্যস্ততাই থাকি, আমার ফ্যামিলিকে সময় দিতে হয়, আমার অফিসকে সময় দিতে হয়, আমার পার্সোনাল লাইফকে সময় দিতে হয়, আমার প্রফেশনাল লাইফকে সময় দিতে হয়। সো দুটো জায়গাকে ব্যালেন্স করে আমাদেরকেও চলতে হয়, যেহেতু চলতে হয় সেহেতু হচ্ছে আপনাকেও এটার প্রতি একটু রেসপেক্ট রাখতে হবে। তো আপনি এই জিনিসগুলো যখন বুঝে যাবেন তখন দেখবেন আপনার মামা খালু চাচা না, তখন অটোমেটিক আমরা হয়ে যাব, আমরা হওয়ার জন্য তৈরি হই। আমরা মামা খালু হবো না, আমরা আপনার বড় ভাই হয়ে যাব, আমরা ভাই হয়ে যাব, আমরা আপনার জন্য দেখা যাচ্ছে নেটওয়ার্কের জায়গাতে অ্যাটলিস্ট একটা সিভি পাঠানোর জায়গা আপনার জন্য তৈরি হয়ে যাবে। এবং একজনকে মেন্টর বানাবেন, একজনকে অবশ্যই মেন্টর বানাবেন। মেন্টর কি হবে, যিনি আপনি যে প্রফেশনে যেতে চাচ্ছেন সেই প্রফেশনের একজন মিড লেভেল অথবা সিনিয়র লেভেল, এরকম কাউকে আপনি আপনার মেন্টর বানাবেন, তার সাথে আপনার সুখ দুঃখের গল্প করবেন, তার সাথে আপনি সুখ দুঃখের গল্প করে তার সাথে আপনি সামনে আগানোর চেষ্টা করবেন। এই জায়গাতে একটু জানিয়ে দিতে চাই, একটু ব্র্যান্ডিং করে ফেলেছি, সেটা হচ্ছে অবশ্যই সিএলডি এবং বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটি জয়েন্টলি একটা প্রোগ্রাম করতে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এরকম মেন্টরশিপ দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই সেটা অ্যানাউন্স করব ইনশাআল্লাহ। কি বলেন শিহাব? খুব শীঘ্রই আমরা অ্যানাউন্স করব, যেটা হচ্ছে যে আমরা কিছু প্রসেসের মধ্য দিয়ে আমরা স্টুডেন্টদের মধ্য থেকে কিছু বাছাই করা, নাম্বারটা আমরা সেগুলো সব পরবর্তীতে জানাবো, বাছাই করা স্টুডেন্টদেরকে আমরা আলাদা করব, সেটা হতে পারে 10 জন, সেটা হতে পারে 20 জন, সেটা কিংবা আরো বেশিও হতে পারে। এদের সবাইকে নিয়ে আমরা কি করব, মানে প্রফেশনাল যারা আছেন এইচআর, মানে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, তাদের সাথে মেন্টরশিপে আমরা দিয়ে দেব। আপনি 3 মাসের একটা মেন্টরশিপ, ফ্রি মেন্টরশিপ পাবেন, তার সাথে আপনার সকল কথা, সকল ধরনের সাজেশন, সকল কিছু আপনি তার কাছ থেকে আপনি নিতে পারবেন। সো আমি বলবো এটা একটা গ্রেট অপরচুনিটি হবে সবার জন্য। আমাদেরকে এখন যারা শুনছেন এবং সামনে যারা শুনবেন তাদের সবাইকেই আমরা বলবো, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে একটু কানেক্টেড থাকবেন সিএলডির পেজে এবং এফএমসিজি এইচআর সোসাইটির পেজে। আর যদি আপনি আপনার পরিচিত কোনো স্টুডেন্ট থাকে, আপনি স্টুডেন্ট না হন, তাহলে আমি রিকোয়েস্ট করব হচ্ছে যে আপনি তাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দেন। খুব শীঘ্রই আমরা এমন একটা প্রোগ্রাম নিয়ে সামনে আসছি যেটাতে স্টুডেন্টদের জন্য আমরা অনেক কিছু সেখানে থাকবে, মেন্টরশিপ থাকবে, এবং একই সাথে আমি যদি ভুল না করি তাহলে আমাদের দুটো সোসাইটিতেই তার জন্য ফ্রি মেম্বারশিপের একটা ব্যবস্থা অথবা মিনিমাম নমিনাল একটা অ্যামাউন্ট দিয়ে মেম্বারশিপের একটা ব্যবস্থা করে দেওয়া হবে এই জায়গাতে। তো এগুলো অনেক বড় একটা অপরচুনিটি। ওই যে যেটা এর আগেও বলেছিলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য যেন একটু কানেক্টেড থাকেন এখানে। ঠিক আছে, সো অলমোস্ট আমি মনে হয় অনেক কিছু বলে ফেলেছি, অনেক টাইম নিয়েছি আপনার। আমি জাস্ট লাস্ট একটা কোশ্চেন এটার উপর জাস্ট বলবো যে 30 সেকেন্ড স্পেন্ড করার জন্য, সেটা হচ্ছে একটা লাস্ট কোশ্চেন ছিল যে সোশ্যাল কন্টাক্ট লিংক অ্যাড করা কি যৌক্তিক কিনা। ফর এক্সাম্পল লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, এই আমার যে অ্যাকাউন্ট গুলা সেগুলোকে আমি সিভিতে মেনশন করতে পারবো কিনা। ভেরি গুড কোশ্চেন, আমি সামহাও এটা মিস করে গিয়েছিলাম। আসলে ধারাবাহিকভাবে একটু প্রেজেন্টেশন হলে সুবিধা হয় কি, স্লাইড দেখে দেখে বললে না সবকিছু কি ধারাবাহিকভাবে বলা যায়, স্লাইড না থাকলে হয় কি ভুলে যাওয়ার সুযোগটা বেশি থেকে যায়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, দেখেন আমি লিঙ্কডইনকে বারবার আপনাকে যেহেতু ফোকাস করছি, আপনার এটা বুঝে নেওয়া উচিত, তার মানে লিঙ্কডইন খুবই ইম্পর্টেন্ট একটা কিছু। সো লিঙ্কডইনটাকে আপনি আপনার সিভিতে নিয়ে আসুন ভাই প্লিজ। আপনার সিভিতে ফেসবুক আনার দরকার নেই, এটা আপনার পার্সোনাল লাইফে পার্সোনাল ডায়েরি। আমি ফেসবুকটাকে বলি হচ্ছে ব্যক্তিগত ডায়েরি। ব্যক্তিগত ডায়েরি আমার কাছে ওপেন করার দরকার নেই। তবে এটা মনে রাখবেন, না দিলেও আপনার ফেসবুকে কিন্তু ঢোকা হয়। আমাদের অলমোস্ট রিক্রুটাররাই আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য এখন ফেসবুকে ঢুকে, লিঙ্কডইনে ঢুকে। সো ফেসবুকে যখন আপনি কোনো কিছু শেয়ার করবেন, কোনো কিছু লিখবেন, কোনো কিছু লাইক করবেন, কোনো কিছু ইন্টারেস্টে দিবেন, মনে রাখবেন সেটা আপনার ডিজিটাল ফুটপ্রিন্টটা রয়ে যাচ্ছে, আপনার পদচিহ্ন কিন্তু আপনি রেখে যাচ্ছেন। সো ভালো চিহ্ন রেখে যাচ্ছেন না খারাপ চিহ্ন রেখে যাচ্ছেন সেটা একটু মাথায় রাখবেন, এটা ডেফিনেটলি মাথায় রাখবেন। আরেকটা একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ফেসবুকের একটা অপশন আমি দেখেছি, সেটা হচ্ছে যে মানে প্রোফাইলটাকে সিকিউর করে রাখা যায়। আমি রিকোয়েস্ট করবো যারা স্টুডেন্ট আছে প্রোফাইলটা সিকিউর করবেন না। প্রোফাইল সিকিউর করে, ইনফ্যাক্ট আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা যেই হোক না কেন, আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, কারণ আপনাকে তো আমি চিনি না, আপনাকে আমাকে চিনতে হবে। আপনার প্রোফাইলটা যদি সিকিউর থাকে, আমি আপনার ছবিটা অবধি দেখতে পাচ্ছি না, আমি কেন আপনাকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যালাউ করবো?
সো আপনাকে অ্যালাউ করার জন্য আপনাকে আপনার ছবি দেখবো আমি, আপনার প্রোফাইল দেখবো আমি, আপনি কি লাইক করছেন সেটা দেখবো আমি, কি লাইক করছেন না সেটা দেখবো আমি, কি শেয়ার করছেন সেটা দেখবো আমি। ওখান থেকে যদি আমি কমন ইন্টারেস্ট পাই, আমার সাথে যদি আপনার ইন্টারেস্টের কমন হয়, তখন আমি অটোমেটিক আপনাকে অ্যাকসেপ্ট করবো। কারণ আমার ফ্রেন্ড লিস্টে দেখা যাচ্ছে প্রায় 3000-এর মতো যারা আছেন, তাদের অনেককেই আমি চিনি, অনেককেই আমি চিনি না। যাদেরকে চিনি না তাদেরকে অ্যাকসেপ্ট করেছি আমি কেবলমাত্র আমার সাথে তার ইন্টারেস্টটা যখন কমন হয়েছে তখনই আমি তাকে অ্যাকসেপ্ট করেছি। সো আপনি যদি প্রফেশনালদের সাথে কানেক্টেড হতে চান, তখন প্রফেশনালের সাথে আপনার ইন্টারেস্ট ম্যাচ করাতে হবে। আপনি যদি আপনার প্রোফাইল লক করে রাখেন, আমি আপনাকে তো অ্যাকসেপ্ট করতে পারবো না। সো এটা অলমোস্ট সবার বেলায় সত্য। সুতরাং আপনারা যারা প্রোফাইল লক করে রেখেছেন, আমি রিকোয়েস্ট করবো সেই লকটা একটু অ্যাটলিস্ট ওপেন করে দেওয়ার জন্য। খুব বেশি প্রাইভেসি ইস্যু না হলে আমি বলবো হচ্ছে ওপেন রাখাটাই ভালো। আপনি যদি আপনার ছবি নিয়ে অরেড থাকেন, ছবিটাকে আপনি পাবলিক না করলেই হয়, আপনি ফ্রেন্ডস পর্যন্ত রেখে দেন। আপনি চাইলে আপনার মানে প্রোফাইল পিকচারে আপনি গার্ড দিয়ে দিতে পারেন, আপনি সেগুলো করতে পারেন। কিন্তু একেবারে মানে আপনি যদি হাইড হয়ে যান, তাহলে আমার জন্য এটা টাফ হয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কারণ ভাই, আপনার আসলে একটা টাফ সিচুয়েশন যাচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এই সিচুয়েশনের মধ্যে আপনার টাইম পাওয়াটা ইটস রিয়েলি অনার যে আপনি টাইম দিয়েছেন। স্টুডেন্টরাও হয়তো অনেক বেনিফিটেড হয়েছে। ইনশাল্লাহ আশা করব যে আমাদের এই প্রোগ্রামটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সাথে এফএমসিজি এইচআর সোসাইটির সাথে আমরা লঞ্চ করে দিই, সো দ্যাট স্টুডেন্টরা যেন একটা মেন্টরশিপ পায়। এই মেন্টরশিপের থ্রুতে কি হয়, যেটা আমরা চাচ্ছি যে স্টুডেন্টরা আন্ডার গ্রাজুয়েশন পড়ালেখা অবস্থায় যেন কর্পোরেটের একটা টেস্ট পেয়ে যায়, একটা এক্সপিরিয়েন্স পেয়ে যায়। যে অনেক সময় কি হয়, স্টুডেন্টরা ওয়েট করে, গ্রাজুয়েশন করার পর অনেক দিন ওয়েট করতে হয় টু গেট এ জব। সেই টেস্টটা, সেই এক্সপিরিয়েন্সটা আমরা তাদেরকে আন্ডার গ্রাজুয়েট অবস্থায় দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে। তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। আজকে সেশনটা অনেক ইন্টারেক্টিভ ছিল, অনেক কোয়েশ্চেন পেয়েছি। আই হোপ যে অডিয়েন্স অনেক উপকৃত হয়েছে। ইনশাল্লাহ নেক্সট আরেক কোনো প্রোগ্রামে আমরা সুন আরো প্রোগ্রাম অর্গানাইজ করব, আপনার সাপোর্ট আশা করছি। ডেফিনেটলি আমিও আসলে ট্রুলি অনার যে আপনারা আমাকে আজকে এই সময়ে এই জায়গায় সুযোগ করে দিয়েছেন, কারণ বাসায় তো থাকি, অফিসের কাজটাও বাসায় বসেই করছি। তো আমি জাস্ট যেটা বলি সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে আমরা যে একেবারে বসে না থেকে আমরা কিছু না, আমি সরি একটু বাবুকে নিচ্ছি, ও মানে নিচে এসে দাঁড়িয়েছিল। সো আমি জাস্ট বলবো যে এই সিচুয়েশনে আপনারা এই যে একটা মহৎ কাজ করছেন, স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, স্টুডেন্টদেরকে কিছু জানানোর জন্য, তাদের সফট স্কিল ডেভেলপ করার জন্য এই যে টপিকগুলো নিয়ে কাজ করছেন, সেটার জন্য আমি আসলে আপনাদের কাছে অনেক বেশি গ্রেটফুল। সিএলির কাছে গ্রেটফুল, আপনার কাছে গ্রেটফুল, আপনারা যারা শুনছেন তাদের কাছেও আমি অনেক বেশি গ্রেটফুল যে আপনারা সময় নিয়ে শুনেছেন। এই যে 1.5 ঘন্টার বেশি হয়ে গেল, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা কথা বলছি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেকগুলো ইস্যু নিয়ে একসাথে কথা বলে ফেলেছি। সিভি নিয়ে কথা বলেছি, চাকরি কিভাবে খুঁজবেন সেটা নিয়ে কথা বলেছি, কভার লেটার নিয়ে কথা বলেছি, সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে কথা বলেছি, তারপরে পার্সোনাল নেটওয়ার্কিং নিয়েও আমরা কথা বলেছি, অনেকগুলো ডুজ এন্ড ডোন্টস নিয়েও কথা বলেছি আমরা। সো আসলে অনেক কিছু নিয়ে আসলে কথা হয়েছে। আমি জানি না কোনটা কার কোন কাজে লাগবে। আপনারা সবাই আমরা যা বলেছি হয়তো জানেন, হয়তো অনেক কিছুই নতুন অনেকের জন্যই ছিল। তো যাকে যে জিনিসটা দিয়ে আমরা সাহায্য করতে পেরেছি সেটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। এই যে এই প্রাপ্তিটাই হচ্ছে আমাদের জন্য আপনারা দোয়া। আপনি দোয়া করবেন, মন থেকে করুন, না করুন মন থেকে, এমনি শরীর থেকেই দোয়া চলে আসে, মন থেকেও চলে আসে। দোয়া আসলে করতে হয় না, অটোমেটিক চলে আসে। এই দোয়াটুকু নিয়ে আমরা থাকতে চাই। আর বলবো হচ্ছে যে এই সিচুয়েশনের কথা যেটা বলছেন, সিচুয়েশনটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি বলবো এই যে দেখেন, আজকে আমরা যেটা করতাম, আমরা আগে শিখাবো, আমরা বিভিন্ন সেমিনার গুলো আয়োজন করতাম বিভিন্ন ক্যাম্পাসে বলেন, বাকি বিভিন্ন স্টুডিওতে, আমরা হয়তো যেখানে জায়গাতে যেটাই করেছি, আমরা টাকা পয়সা খরচ করে এই প্রোগ্রাম গুলো করতাম লিমিটেড নাম্বার অফ মানে পিপল নিয়ে। কিন্তু এই সিচুয়েশন আসাতেই আজকে আমরা ঠিক মানে খুঁজে বের করেছি কিভাবে লাইভ প্রোগ্রামও করা যায়। এটা আমি বলবো হচ্ছে একটা ব্লেসিংস। সবকিছুরই একটা ভালো দিক খারাপ দিক থাকে। যে আজকে আমরা বাসায় বসে অফিস করছি, আমাদের ইলেকট্রিসিটি সেভ হচ্ছে, আমাদের অনেক কিছু সেভ হচ্ছে। হয়তো কাজের পরিমাণটা কমে গেছে, কিন্তু আমরা একটু এটাও শিখলাম যে বাসায় বসে হয়তো কাজ করা যায়। আমরা এটাও জানলাম যে বাসায় দুজন দুই জায়গায় থেকেও একটা লাইভ প্রোগ্রাম করে অনেকগুলো থাউজেন্ড অফ পিপলকে কানেক্ট করে নেওয়া যায়। আমরা অনেক কিছু শিখেছি। আমার মনে হয় এই কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই কোভিড-19 থেকে যদি আমরা এই জিনিসগুলো শিক্ষা নিয়ে সামনে আরো মানে
সুন্দর ভালো করে আগাতে কিছু, পারি। রাইট রাইট, আমাদের জীবনটাকে গুছিয়ে আগাতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় কিছুই, মানে পজিটিভ কিছু বয়ে নিয়ে আসবে। আমরা দোয়া করি, আশা করছি কোনো খারাপ জিনিসই, আসলে কোনো খারাপ দিন সারাদিন থাকে না। আজকের রাতটা শেষ হবে, সকাল আমাদের কাছে আসবেই। কোভিড-19ও যাবে এবং আমাদের কাছে আবার সুন্দর সেই সময়টুকু, যেটা আমাদের বাহিরে আমরা আবার যখন অবাধে ঘুরে বেড়ানোর সময়টুকু আমাদের কাছে আসবে। আমরা দোয়া করি আমাদের বিজ্ঞানীদের জন্য, যারা সায়েন্টিস্টরা কাজ করছেন এটার ভ্যাকসিন নিয়ে আবিষ্কার করার, আমরা দোয়া করি যেন খুব দ্রুত ভ্যাকসিনটা আবিষ্কার করে ফেলেন, এবং সেটা যেন সঠিক মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। কারণ সঠিক মাধ্যমটা কেন বলছি, আমাদের আসলে একটু খারাপ লাগে, সত্যি কথাই খারাপ লাগে, গরিবদের কাছে যে জিনিসটা যেভাবে পৌঁছার কথা সেটাও এখন দেখতে পাচ্ছি ঠিকভাবে এই সময়ও পৌঁছাচ্ছে না, তখন মনে খুব কষ্ট হয়। তো আমরা দোয়া করি যারা যারা এখনো মনের ভিতর কিছু কুপ্রবৃত্তি বা খারাপ প্রবৃত্তি নিয়ে আছেন, তাদের মনে স্রষ্টা মানে সুপ্রবৃত্তি দিয়ে দিক, ভালো জিনিসগুলো যেন তাদেরকে বোঝার সুযোগ দেয়। আমরা এই মুহূর্তে মানুষের জন্য। সো যারা শুনছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একটা জায়গাতে আমরা খুব পিছিয়ে আছি, আমরা এখনো প্রচন্ড বাসার বাইরে বের হচ্ছি, এদিক সেদিক ঘোরাফেরা করছি, প্রয়োজনে যদি বের হতে হয় অবশ্যই বের হব, ডেইলি নিডস গুলো নিতে হলে সেটার জন্য বের হবো, বাট আমি রিকোয়েস্ট করব সপ্তাহে যেন একদিন বের হয়ে একদিনেরটা মানে সপ্তাহটা নিয়ে আসি, বারবার যেন না যাওয়া হয়। আমি এমনও শুনেছি ব্যাংক ঘরে থাকতে ভালো লাগছে না, তাই ব্যাংকে 200 টাকা তোলার জন্য নাকি ব্যাংক যাচ্ছে। সো এটা কার সাথে করছি আমি? আসলে এই ফাঁকিবাজিটা তো নিজের সাথে করছি, নিজের সাথেই হয়ে যাচ্ছে। আমি বাইরে যাওয়া 200 টাকা তোলার জন্য পুলিশ ধরবে, পুলিশকে জবাব দিতে যাচ্ছি যে টাকা তুলতে যাব, অথচ গিয়ে তুলছে নাকি 500 টাকা, ব্যাংকে গিয়ে নাকি জমা দিচ্ছে হচ্ছে 500 টাকা। সো এটা খুব মানে ফাঁকিবাজিটা আসলে কেন হচ্ছে? পুলিশকে দিচ্ছি ফাঁকিটা না আমাকে দিচ্ছি? আমি কি আইন শৃঙ্খলা বাহিনীর মানুষটাকে ফাঁকি তো দেই নাই, দিয়েছি তো আমি নিজেকে। আল্লাহ না করুক যদি কোনোভাবে, কারণ কোথায় আছে এটা তো এমন একটা জিনিস, আমি আপনি কেউ জানি না কোথায় আছে, কিভাবে আসবে, কার কাছ থেকে আসবে। সো আমি তো একটা অদৃশ্য জিনিস, অলমোস্ট অদৃশ্য জিনিসের সাথে আমরা ফাইট করছি। সো আমাকে যেহেতু অদৃশ্য কোনো একটা জিনিসের সাথে ফাইট করতে হচ্ছে, তার মানে আমাকে একটু সাবধানী হতে হবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনি যখন বাইরে যাবেন, বাইরে থেকে আসার পর উপযুক্ত ব্যবস্থা নিয়ে, আমি বলবো হচ্ছে 100% ফ্রেশ না হয়ে আপনি মানে বাসায় কারোর সাথে মানে প্রথম কন্ট্যাক্টটুকু করবেন না। বাইরে যখন যাবেন তখন কারোর সাথেই কন্ট্যাক্ট করবেন না। বাইরে যাওয়ার সময় ডেফিনেটলি প্রপার পিপি মেনটেন করবেন এবং এটা নিজের জন্য করবেন। আমি আবারও বলবো, আপনি হয়তো সুইসাইডাল মিশন নিয়ে চলে যাচ্ছেন বাহিরে, হয়তো আপনার ইচ্ছে হয়েছে একটু কোভিড-19 এর সাথে হাই হ্যালো করার, কিন্তু এটা শুধু আপনার মাঝে থাকবে না। আপনি কোভিড-19 কে হাই হ্যালো করে চলে আসলে এটা আপনার পরে আপনার সাথে আপনার ফ্যামিলির কাছে ছড়াবে, আপনার ফ্যামিলি মেম্বারকে দিয়ে আপনার সোসাইটির কাছে ছড়াবে। আপনি এই রিস্কটাকে কেন নিচ্ছেন? আপনি নিজের সাথে নিজে যেমন করছেন, একই সাথে আপনার ফ্যামিলিকেও থ্রেটের মাঝে ফেলে দিচ্ছেন। তো রিকোয়েস্ট থাকবে আপনি আপনার ফ্যামিলি এবং সোসাইটির কথা চিন্তা করে হলেও একটু সাবধানী হবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা শুনছেন তাদের মাঝে কেউ যদি পিপিই বানানো কেউ যদি থাকেন, আমরা যেটা দেখছি যে প্রচুর নকল পিপিই বাজারে পাওয়া যাচ্ছে, প্রচুর নকল সেফটি ইকুইপমেন্ট বাজারে পাওয়া যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব প্লিজ এই সময়টাতে না মানে ব্যবসা করবেন না, এই সময়টাতে ধান্দা করবেন না, এই সময়টাতে মানুষের ইমোশন নিয়ে খেলবেন না, এই সময়টাতে মানুষের জীবন নিয়েও খেলবেন না। যারা শুনছেন তাদের মাঝে যদি কেউ থাকেন এবং যারা শুনছেন তাদের পরিচিত যদি কেউ থাকেন, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন যেন অ্যাটলিস্ট এই সময়টাতে যেন কোনো কিছু নিয়ে, কারণ এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, আমি বলবো ন্যাশনাল না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। এই সময়ে সবাই সবার কথা চিন্তা করতে হবে। আমি ভালো মানুষ হই, খারাপ মানুষ হই, বাট এই সময়টা হচ্ছে সবাই ভালো মানুষ হয়ে যাওয়ার। তো সবাই সবার কথা চিন্তা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, শিহাবের জন্য সবাই দোয়া করবেন, আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং দেখা হবে আবারও নিশ্চয়ই কোনো একদিন টং দোকানে সবার সাথে বসে চা খাওয়ার সময় আমাদের আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম।